exclusively on FusionBD.com. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে অ্যাজ ইট ইজ সবসময় থাকি, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। আর খুব স্পেশাল একটা দিন আজকে, আমরা সেলিব্রেটও করি সেভাবে, পুরো দিনটাকে পুরো পৃথিবীব্যাপী সেলিব্রেশন হয়। এবং ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবং ক্লোজ আপ কিন্তু সবসময় এই ধরনের গল্পগুলোকে, অর্থাৎ মানে এই দিনটাকে, বিশেষ করে এই ভ্যালেন্টাইন্স ডে দিনটাকে খুব স্পেশালি অর্গানাইজ করে থাকে। সেটারই চেষ্টা হিসাবে আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 একটু স্পেশাল আপনার জন্য, কারণ স্পেশাল একটা গল্প আপনি আজকে এখানে শুনবেন। আর গল্পটা সবসময় যেটা বলি যে লাস্ট পর্যন্ত আপনাকে শুনতে হবে, বিকজ অফ গল্পের জিস্ট কিন্তু আপনি একেবারে শুরু থেকে কখনোই পাবেন না। গল্পটা ধারাবাহিকভাবেই আগায়। সেই ধারাবাহিকতায় আজকের গল্পটা একটু অন্য ধরনের, একটু বিশেষ ধরনের। এই বিশেষ দিনে আমরা প্রাউড, আমরা হ্যাপি যে স্পেশাল দুজন মানুষ রয়েছে। আমি একটু খোলাসা করেই বলি, দুজন মানুষ, এটা আমি না বললেও আপনি বুঝতে পারতেন, বিকজ অফ স্পেশাল গল্প, ভালোবাসার গল্প একজন শেয়ার করা সম্ভব নয়। দুজনেই রয়েছে, আমি তাদের দুজনকেই পেয়েছি, তাদের কাছে আমি যাব। আর এখানে এসে, অর্থাৎ এই অনুষ্ঠানে এসে যারা গল্পটা শেয়ার করতে চান, এরকম লাখো লাখো মানুষ রয়েছেন, তাদের জন্য যে ফোন নাম্বারটা আছে সেটা একটু বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। 09613892 আবারও বলছি নাম্বারটা 09613892। এই নম্বরটিতে ফোন করুন, আপনি আপনার গল্পটি ছোট করে সেখানে বলবেন, এবং তারপরে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর খুবই আনন্দের সংবাদ, যেটা চলছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে আমাদের প্রাণের মেলা অমর একুশে বইমেলাটা শুরু হয়, এবং বইমেলা চলছে, আজকে 14 দিন অতিবাহিত হয়েছে। বইমেলাতে আপনি পাচ্ছেন জীবনের গল্প 4 বইটি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 জীবনের গল্প এই অনুষ্ঠান থেকে বাছাই করে সেরা 10টি গল্প নিয়ে বইটি আসছে, এবং এখানে একটি গল্প রয়েছে যে গল্পটা মূল আকর্ষণ এই বইয়ের। গল্পটি কখনোই রেডিওতে প্রচার করা হয়নি, এবং সম্ভাবনা রয়েছে কখনো প্রচারিত হবেও না। সো প্লিজ বইটি আপনি কালেক্ট করুন, এবং এটাই আপনি যেভাবে গল্পগুলো পাবেন রেডিওতে যেভাবে প্রচারিত হয়েছে তার চেয়ে অনেক বিশদভাবে বইটিতে রয়েছে, আপনি যেটা আরো অনেক কিছু জানতে পারবেন। বইটা আপনি পাচ্ছেন বর্ণ প্রকাশের স্টল, সরোয়ার্দী উদ্যানে। আপনি ঢুকেই, এন্ট্রান্সে ঢুকেই বাঁ দিকে আপনি দোকানটা খেয়াল করলেই পাবেন বর্ণপ্রকাশ। আর বের হতে গেলে মেলা থেকে, মানে সরোয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার সময় হাতের ডান দিকে স্টলের নম্বর হচ্ছে 101, সেখানে তথ্য কেন্দ্র আছে। খুঁজে না পেলে প্লিজ আপনি এই তথ্য কেন্দ্রে একটু খবরটা নেবেন। এছাড়া বইটা যদি বাসায় বসে পেতে চান, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। জাস্ট আপনি SMS করবেন এই নম্বরটিতে 16297, এবং আরো একটি নাম্বার রয়েছে 01841115115। ওকে, 01841115115 আপনি SMS করবেন, শুধু বইয়ের নামটা লিখে SMS করবেন। আপনি লিখবেন জীবনের গল্প 4। ওকে, জীবনের গল্প 4। তারপরে এই নম্বরটি থেকে আপনাকে ফোন করা হবে। আর SMS করতে বলার কারণ একটাই, প্রচুর ফোন আসবে নম্বরটিতে, নম্বরটি বিজি থাকবে, আপনি হয়তো বিরক্ত হবেন। আর কথা না বাড়াই, আমি গেস্টের কাছে চলে যাচ্ছি। আজকে দুজন আছে আমার সাথে আজকে। একটু আপুর কাছ থেকে নামটা শুনতে চাই। প্রথমে একটু নামটা বলবেন। আমার নাম পারভিন আক্তার। পারভিন আক্তার, ওকে। আর ভাইয়া? আমার নাম মোহাম্মদ মনির হোসেন শিকদার, আর নিকনেম হচ্ছে সজল। সজল, পারভিন এবং সজল। পারভিন এবং সজলের গল্পটা আজকে এখানে প্রেজেন্ট করছি যে কারণে, সেটা আস্তে আস্তে খোলাসা হবে। কিন্তু এতক্ষণে আমার মনে হয় লিসনাররা বুঝতে পারছেন, যেহেতু স্পেশাল একটা ডে, ভালোবাসার একটা দিন, নিশ্চয়ই সেই ভালোবাসা, এমন কোন বিশেষ ভালোবাসা আছে আপনাদের মধ্যে, সেই সম্পর্কটা কি, সবকিছুই খোলাসা হবে। তো আমি সজল ভাই, আমি শুরু করতে চাই পারভিন আপুর কাছ থেকে। আমাদের এই শোয়ের একটা ক্রাইটেরিয়া রয়েছে যে আমরা একেবারে ছোটবেলা থেকে কিছুটা জেনে নেই, তাতে করে লিসনার যারা আছেন তাদের একটু সুবিধা হয় রিলেট করতে। সো আপনি যদি একেবারে ছোটবেলা যেখান থেকে আপনার মনে পড়ে সেখান থেকে একটু বলা শুরু করতেন। আমরা 3 বোন, আমার ভাই নেই। ছোট থাকতে আমার বাবা মারা গেছে। ছোট বলতে কত বছর বয়সে? তখন আমার বাবার কথা মনে নেই। মনে নেই। তখন আমার মা অনেক অসুস্থ ছিল,
প্রতিদিন দেখতাম মা খুব কান্না করে। অসুস্থ ছিলেন উনি? হ্যাঁ, আমার মা অসুস্থ ছিল, আলসারের সমস্যা ছিল। মানে পেটে যে সমস্যাটা হয়। হ্যাঁ। তারপরে আমি একদিন ভাবতেছিলাম যে এরকম কান্না করে, ঠিক আছে আমি স্কুলে তখন কি বলে এরকম ক খ পড়তে যেতাম একটা স্কুলে। তখন আমি আমাদের এক প্রতিবেশীর সাথে ওই বলতো কি যে দেখ আমার মা খুব কান্না করে, আমি অনেক টাকার কাজ করব। আচ্ছা। তারপর ওর সাথে অনেক টাকার কাজ বলতে মানে এই বলি কি আমার অনেক টাকা হলে মার চিকিৎসা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওর সাথে গেছি, এরকম দেখি কি ওইখানে অনেক লোকজন কাজ করে। তারপরে দেখি কি গার্মেন্টসে। তারপরে ঠিক 2 দিনের মাথা মা বলে কি রে তুই যে খাওয়া দাওয়া করে বের হোস স্কুলে যাস না, তুই বলে এরকম যাস। আমি কে মা হ্যাঁ আমি অনেক টাকার কাজ করে তোমার এটা আমি চিকিৎসা করাবো। স্কুলে পড়তেন তখন? হ্যাঁ। তারপরে মা বলে কি না তোর যাওয়া লাগবে না, এরকম আমাদের এখানে এরকম দুর্ঘটনা হয়েছে, একজন মারা গেছে। তারপর মার কথা শুনি নেই, চলে গেছে। 3 দিনের মাথায় তখন আগুন লাগছিল গার্মেন্টসে। আপনি তখন কত বছর বয়স? তখন 9 বছর বয়স। 9 বছর বয়স। তখন আপনি গার্মেন্টসে কাজ করতে গেলেন? হ্যাঁ। কারণ হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ঝামেলা ছিল ফ্যামিলিতে? না এটা কেউ জানতো না। আচ্ছা, কিন্তু আপনার সংসারটা চলতো কিভাবে? মা কাজ করতো। মা কাজ করতেন, আর ভাই বোন তো সবই ছোট ছোট ছিল। ওকে। তো এটা দেখে আপনি আর সামলাতে পারলেন না নিজেকে, তাই তো? নিজে কাজে গেলেন। হ্যাঁ। তারপরে ওইখান যখন আগুন লাগলো তখন আমি বলি কি পুড়ে গেলে তোমার কেউ চিনবে না, তাহলে আমি 6 তলা থেকে লাফ দিই। আচ্ছা। তারপরে লাফ দিলাম, লাফ দেওয়ার পরে দেখি আমি এক কুয়ার হাউজের ভিতরে। আপনি আসলে 6 তলা থেকে লাফ দিলেন? হ্যাঁ 6 তলা থেকে। মানে পুরো গার্মেন্টস থেকে চলে গেল আগুনে? হ্যাঁ। তারপরে এটা নিয়ে অনেক পেপারে পত্রিকা অনেক মিডিয়ার লোক আসছে, এত ছোট থাকতে অনেক এটা তো শিশু শ্রম, এটা তো প্রহিবিটেড ফার্স্ট অফ অল। তারপরে কথা হচ্ছে গার্মেন্টসে নিশ্চয়ই ফায়ার এক্সিস্টেন্স থাকার কথা, সেরকম কোনো ব্যবস্থা কি ছিল না সে গার্মেন্টসে? না, অনেক এই নিয়ে অনেক সংগ্রাম হচ্ছে যে এরকম ছোট মানুষ কেন আপনারা দিয়েছেন, কিন্তু আমার মা আমার কেউ জানতো না আমাদের ফ্যামিলি। তারপরে ওইখান থেকে পড়ে যায়, তারপরে আমার ঢাকা হসপিটালে ওইখানে নেওয়া যায়। ওইখান থেকে চিকিৎসা করার পরে বলে কি বেশি দিন বাঁচবে না, 3 দিন পরে মারা যাবে। আচ্ছা, আমি এখানে একটু থামাই আপনাকে। সেটা হচ্ছে 9 বছর বয়সে আপনি গার্মেন্টসে গেলেন। সেটা হচ্ছে প্রথমত শ্রম আইন যেটা, সেটা 9 বছরের কাউকে কাজে নিয়োগ দেওয়া, একটা নির্দিষ্ট বয়স না হলে কাজে নিয়োগ দেওয়া এটা প্রহিবিটেড, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেটা করেছে আপনার যেখানে আপনি কাজে গিয়েছেন তারা। এবং তারপরে কথা হচ্ছে যে একটা বিল্ডিং এ যখন আগুন লেগে যাবে বা কোনো বিপদ ঘটবে তখন কিন্তু ফায়ার এক্সিস্ট বলে একটা আলাদা সিঁড়ি থাকবে, সেটা ছিল না নিশ্চয় আপনার? না, তখন ছিল না। আচ্ছা, এটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের একটা ব্যাপার, আমি একটু নোট আউট করছি। যদি রিলেটেড কেউ শুনে থাকেন বা অনেকেই আছেন হয়তো প্রতিষ্ঠানের মালিক যারা শুনছেন, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যে শিশু শ্রম যেমন আইনত দণ্ডনীয়, ঠিক তেমনি ভাবে দুর্ঘটনার সময় যে স্পেশাল এক্সিস্টেন্স থাকে সেগুলো না থাকাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা হার্মফুল ব্যাপার। এগুলো অবশ্যই ভীতি করে এবং কর্মপরিবেশে যে সিকিউরিটি সেটার উপর অনেকটা প্রভাব ফেলে। হ্যাঁ। তারপরে আপনি কি করলেন? আপনি আসলে লাভ দিলেন। তখন আপনার মধ্যে কি কাজ করছিল যে আমি লাভ দিব না আমি আগুনেই পুড়ে যাব? কি ওই সময় ফিলিংস একটু শেয়ার করেন। তখন আমার মনে হচ্ছিল যে এই দুনিয়াতে আর বাঁচবো না, যে যদি পুড়ে যায় কেউ তো চিনবো না, তাহলে আমি লাভ দিই। ওকে। প্রিয় শ্রোতা, দেখুন যে গার্মেন্টসে আগুন ধরে গেছে, এটা একটা দুর্ঘটনাই ছিল, কিন্তু পারভিন বাঁচার চেষ্টা না করে লাফ দিল, ঝাঁপিয়ে পড়ল। বাঁচার চেষ্টা কিন্তু করেনি, মানে যেভাবেই বলুন না কেন ওর কথা থেকে আমরা শুনতে পারলাম যে ও বাঁচার চেষ্টা করলো না, ও কিন্তু লাফই দিল। এটাকে আমি কিন্তু আত্মহত্যার চেষ্টা হিসেবেই বলতে পারি। আর এটার পিছনে যে কারণ রয়েছে তা হচ্ছে ওর বাবা নেই, অভাবের সংসার, ও মা অসুস্থ, সে সবসময় কাঁদে। ওর ছোট্ট কোমলবতী মন এই কষ্টটা সহ্য করতে পারেনি, আর যে কারণেই ও কিন্তু আত্মহননের প্রচেষ্টা নিল। এই কষ্টের পৃথিবী থেকে বিদায় নিতে চাইল। হ্যাঁ, তারপর লাভ দিয়ে একটা হাউজের ভিতর পড়ি। সেখানে পড়ার মতন অনেক লোকজন আমারে অনেকে পাড়া দিয়ে আমারে মেরুদণ্ড, হাড়, পা এগুলো ভেঙে যায়। মানে পাড়া দেয় বলতে তারা দূরদূর ছোটাছুটি করছিল, তারপরে ছোটাছুটি করছে। তখন আর আমি আমার কি হয়েছে আমি বুঝতেই পারি না। থ্যাঙ্কস গড যে আপনি একটা হাউস যেটা পানি ভর্তি ছিল সম্ভবত, তাই না? হ্যাঁ, সেটার মধ্যে আপনি পড়েছেন। আপনি আর চিন্তা করার সময় পাননি যে আমি লাভ দিচ্ছি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে, যে আপনি মরে যাবেন, পুরে যাতে না মরেন, এটা ছিল আপনার মানে মৃত্যুর মুখোমুখি হলে যে ইমোশনটা হয় মানুষের, সেই ব্যাপারটা কিন্তু আপনি দেখে আসছেন। ওয়ান কাইন্ড অফ মৃত্যু দেখে আসছেন আপনি। ফরচুনেটলি আপনি বেঁচে আছেন, থ্যাঙ্কস লর্ড।
তারপরে তখন যখন কি অনেক পুলিশ আসছে তখন আমি বলছি কি আমি তো মরে যাব, একটু আমার মার মুখটা দেখবো। আরে প্রিয় শ্রোতা, আমি নিজেও কিন্তু একেবারে শুরুতে এভাবে আমি নিজেও যে ইমোশনাল হয়ে পড়বো বিকজ অফ আমি ফিল করছি ওর গল্পটা। একেবারে সকালকে লাভ দিল, ও বাঁচবে না এটা ধরে নিয়েই লাভ দিল। ওর মা যেন ওকে অ্যাটলিস্ট পুরে কয়লা হয়ে যাওয়া একটা বডি চিনতেও পারবে না, মা হয়তো নিচে পড়ে মরে গেলে হয়তো চিনতে পারবে, সেই আশাটা নিয়ে লাভ দিল। দিস ইজ কল্ড ইমোশন। আজকে ভালোবাসা দিবস। এটা কিন্তু ভালোবাসা। আমরা হয়তো সবসময় মনে করি যে ভালোবাসা হয়তো দুটো প্রাণীর মধ্যেই হবে, দুটো মানুষের মধ্যেই হবে, এটাকে যেরকম প্রেম বলি আমরা। দিস ইজ নট লাভ। এই প্রকৃতির সাথে আপনার প্রেমের সম্পর্ক আছে, পুরো ব্রহ্মাণ্ডের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক আছে। আর সবচেয়ে বড় যেই ভালোবাসার জায়গাটা সেটা হচ্ছে মা এবং সন্তান। সেই জায়গাটা গিয়ে পারভিন আর নিজেকে সামলাতে পারছে না। একটু শান্ত হন আপনি। তারপরে পুলিশরা বলে কি, আমি বলি কি আমি তো মারে যাবো, একটু মারে দেখবো। বলে কি ঠিক আছে, এই যে তোমার মার কাছে নিয়ে আসছি। তারপর হসপিটাল নিয়ে যায়। তারপর ওইখানে কি বলে ছাদে থেকে যখন পড়ে গেছে পুরাটা মনে হয় কি কেউ আমার চিনে না। আচ্ছা, এখন আমার মা 3 দিন হয়ে গেছে আমার খুঁজে পায় না। আপনাকে হসপিটালাইজ করা হলো, পুলিশ আপনাকে হসপিটালে নিয়ে গেল, তাই? তারপরে দেখি এই হসপিটাল থেকে আমার মা আমার কাকা বের হয়ে যাচ্ছে। বলে কি ভাবি মনে তো পাওয়া যাচ্ছে না। তখন না আমার চিনে না কেউ। আচ্ছা, এই পুরো ছুলে গেছি, চেহারা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি মারে ডাক দিচ্ছি, তারপর মা চিৎকার হয়ে কান্না করেছে, গেট তো আমার পারবি না। তারপরে এখান থেকে ঢাকা হসপিটাল বলে কি হয়তো বেশি দিন বাঁচবো না, আর অন্য হসপিটাল নিয়ে যান। আচ্ছা, তারপর সেখান থেকে আমার ধানমন্ডিতে নিয়ে আসছে। ওইখানে ছিলাম 1 মাস। আচ্ছা, থাকার পরে 1 মাস ছিলাম। এত ঘা ছিল, অনেক বড় বড় ঘা হয়েছে, তারা বুঝতে পারেনি যে এটা কিভাবে। যেখানে রাখছে সাইড করে, এই সাইডে ঘা ছিল, ওই সাইডে। তারপরে তার 1 মাস দেখার পরে বলে কি আমরা আর বাঁচাতে পারবো না, দুঃখিত। আচ্ছা। তারপর আমার মা তো পুরা কি বলে, আমার মার মাথা পাগলের মতন, যে খুব মা বলে কি আমি বাঁচবো না, আমার মেয়ে যদি না বাঁচে আমি বাঁচবো না। তারপরে ওই 1 মাস থাকার পরে থেকে সিআরপির সন্ধান পাই। তারপরে সিআরপির কথা বলে যে এরকম সাভার এরকম হসপিটাল আছে, ওইখানে দেখেন কি অবস্থা। তারপরে নতুন করে আমার জীবন আবার এখানে অনেক বছর ছিলাম, 8 বছর ছিলাম। আচ্ছা, আপনি কি ঠিক 9 বছর বয়স থেকে এখানে? এখানে আমি 8-9 বছর চিকিৎসা করছি। আচ্ছা, একটু বলিনি আমি লিসনারদেরকে যে আজকে বেসিক্যালি এপিসোডটা আমরা রেকর্ড করতে চলে আসছিলাম। আপনি রেকর্ডে শুনছেন আজকের এপিসোডটি বিকজ অফ ওনাদের আমার ওখানে গিয়ে রেডিওতে গিয়ে গল্পটা বলার সেই সুযোগটা ছিল না। কেন নেই, আপনি পারভিনের গল্পে কিছুটা এতক্ষণে আজ করতে পেরেছেন এবং সাথে সজল রয়েছেন, উনিও ঠিক একই অবস্থায় রয়েছেন, যে কারণে আসলে ওনাদেরকে টেনে নিয়ে আমি চাইনি গল্পটা রেকর্ড করতে, আমি চলে আসছি। বাই দ্য ওয়ে, এই কারণে কিছু নয়েজও আপনি আশেপাশে পাচ্ছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হোপফুলি। হ্যাঁ, তারপরে এখানে আসার পরে আমাদের হসপিটালের ডাক্তার, নার্স, আয়া, তাদের সেবা যত্নে ভালোবাসা আমি আবার নতুন জীবন পাই। আর যাদের কথা না বললে নয়, যেরকম ভেলুরি টেলার, তার বান্ধবী ক্যারোলিন সিস্টার, তারপরে সু, আরো বিদেশিরা সবসময় আমার পাশে ছিল। আমার সুখে দুঃখে সবসময় আমার খোঁজ খবর নিচ্ছে, সবসময় আমার এটা এভাবে না এভাবে সবসময় পরামর্শ দিচ্ছে। তারপরে এখান থেকে সিআরবি থেকে চিকিৎসা নেওয়ার পর আবার বাড়ি ফিরে যায়। কত বছর চিকিৎসা নিলেন? 9 বছর। 9 বছর, হ্যাঁ। তারপর আবার বাড়িতে যায়, আবারও অসুস্থ হয়ে যায়, এরকম ঘা হয়, আবারও আসি। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করা হয়নি, আপনার জন্মস্থান কোথায় ছিল? জন্মেছিলেন কোথায় আপনি? আমি ঢাকাতেই। আর এখন আনুমানিক বয়স কেমন হবে আপনার? এখন 30 হবে। 30 হবে, হ্যাঁ। ওকে। এই পর্যায়ে কি আমরা একটু আপনার কাছে আসতে পারি? আরো একজন গেস্ট রয়েছেন, দুজন যেহেতু একসাথেই রয়েছেন, দুজনের মধ্যে একটা রিলেশনশিপও আছে এবং ওনারা দুজনেই বসে আছে আলাদা আলাদা হুইল চেয়ারে বসে আছেন। ওনাদের লাইফ স্টোরি এবং ওনাদের মধ্যে কি রিলেশনশিপ সবকিছু আজকে উঠে আসবে। প্লিজ আপনি একটু বলেন না, আপনার নামটা একটু বলেন। আমার নাম সজল। আমি তো প্রথমেই বললাম আমার জন্ম হচ্ছে আজিমপুর নিউপল্টনে, ঢাকা আজিমপুর নিউপল্টন। আচ্ছা, আমি জন্মের পর থেকেই
আমি জানতাম যে আমার বাবা মা ভাই বোন এরা সব আমার আপন কেউ। কিন্তু আমি কিছুদিন পর যাওয়ার পর যখন আমার জ্ঞান হলো তখন আমি জানতে পারলাম যে আমার মা সেকেন্ড বিবাহ করেছে এখানে। সে আমাকে নিয়ে মা এখানে বিবাহ করেছিল। তো তখন আমি জানতে পারলাম, মাকে বললাম যে মা আমার বাবা কোথায়। সে বললো বাবা তোর বাবা মা তো মারা গেছে, তারপর তো আমি এখানে বিয়ে বসলাম। আচ্ছা আচ্ছা। তো আমার কাছে এটা কোনো ঘটনা না। ঘটনা তখন শুরু হলো যখন আমি ছোট থেকে যখন বড় হলাম, আমি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তাম, একটা ভালো স্কুলে পড়তাম, ভালোভাবে পড়াশোনা করতাম, ভালো রেজাল্টও করতাম। বাবা আমার একটা স্বপ্ন ছিল যে আমাকে নিয়ে একটা বড় কিছু করবে। আমার বাবা সৎ বাবা থাকলেও সে আমার জন্য অনেক করতো। আচ্ছা। তার ঘরে আরেকজন মহিলা ছিল, মানে আমার বড় মা, সেও আমাকে আদর করতো। একসাথে থাকতেন? একসাথে থাকতাম আমার যৌথ ফ্যামিলিতে। কোনো অসুবিধা হতো না। কিন্তু অসুবিধা হলো যে এরকম কিন্তু সাধারণত খুব আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমাদের দুটো ফ্যামিলি, আমার বাবা যদিও ওইখানকার কর্তা, উনি সবকিছু ম্যানেজ করতো। তার কথা ছিল আমি আমার ছেলে মেয়েদের, আমি আমার ওয়াইফদের কোনো কিছু কমতি রাখবো না, যার ফলে আমাদের মধ্যে কোনো অভাব ছিল না। কিন্তু অভাব না থাকা সত্ত্বেও দেখা গেছে যে আমি স্কুলে যখন যেতাম, স্কুলে পরিবেশে যাদের সঙ্গে মিশতাম, আমি একটু বাউন্ডলি টাইপের হয়ে গেছিলাম বলতে গেলে। যে স্কুল ঠিক মতো করতাম, স্কুলের শেষে দেখা যেত যে আমি সুইমিং পুলে গোসল করা বা একটু খেলাধুলা একটু অংশগ্রহণ করা। আমি খেলাধুলা ভালোবাসতাম খুব, ফুটবল ভালো খেলতাম, খুবই দারুণ ফুটবল খেলতাম, পাইনিয়ার লিগে খেলছি। তারপরে আপনারা যেটা বলতে পারেন বিভিন্ন খ্যাপ যেতে যাওয়া, বিভিন্ন জায়গায় আমাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হতো, যেটা আমার আব্বা পছন্দ করতো না। আব্বা বলতো না, তো খেলাধুলা দরকার নেই, তুই পড়াশোনায় মনোযোগ দে, তোর পড়াশোনায় আমার অন্য ছেলে যে তুই একটু ভালো করিস। আমার পড়াশোনাটা, আমরা ছিলাম 2 ফ্যামিলিতে 6 ভাই 5 বোন, বলতে পারেন পুরো ফুটবল টিম, 2 আম্মা 2 লাইসম্যান, আব্বা রেফারি। আমি বলতাম সবাইকে ফুটবলটা খুব পছন্দ করতেন। হ্যাঁ, ফুটবলটা আমাকে আসলে খুব আনন্দ দিত। আমি বিডিআর স্কুলে পড়তাম, তো তখন সাবেক বিডিআর ছিল, এখন যেটা আপনারা বলেন বিজিডি, ওটা বিডিআর আর্মিদের নেতৃত্বাধীন ছিল। সেখান থেকে আমি বড় হয়েছি, তার সব আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে আমি একটু বড় হয়েছি। কিন্তু আমি স্কুল লাইফ থেকে যখন কলেজ লাইফে আসি, তখন আমার মধ্যে একটা পরিবর্তন আসে। সেটা হলো যে আমার ফ্যামিলির প্রতি আমার একটা, মানে দেখা যায় দুটা ফ্যামিলি একসঙ্গে থাকছে, তবুও নিজেদের ভাই বোনদের মধ্যে একটা ঝগড়া করলে আমাকে খোঁটাটা দিত যে তোর তো বাবা নেই, তোর তো আপন বাপ না, আমার আপা আপন। কথাটা আমার লাগতো। তো আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমার নিজের একটা পরিচয় আমি নিজে তৈরি করব। এসএসসি পাস করার পর আমি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। ওখান থেকে আমি অনার্স করলাম। অনার্স করার অবস্থায় আমি তখন দুর্ঘটনাটা কবলিত হই। কি সেই দুর্ঘটনাটা যে কারণে আমি আসলে আমি বলতে চাচ্ছি যে আমি যখন জানতে পারলাম যে আমার বাবা আমাকে আদর করছে, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমি একটু দূরে চলে যাচ্ছি, সবাই আমাকে কেমন করে যেন দেখছে। আচ্ছা, মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ভাব ছিল যে তারাই সবকিছু, আমি কিছু না। হ্যাঁ, এটা দেখা যেত তারা জিনিসপত্র কিনতেছে, একটু বেশি কিনতেছে, আমি কম পেতাম। আমার যারা অন্য ভাই বোন ছিল তারা আমাকে একটু কম, আমি তাদের দুঃখ করতাম না, কারণ আমাকে তখন মোটামুটি আমি টিউশনি করতাম, আমি খেলাধুলা করে টাকা বলতাম, আমার বেশ টাকা ছিল। তা আমি কিন্তু আসলে দেখতে একটা অড লাগতো। তা আমার মধ্যে একটা কি বলবো, আমি ওটা সময় আমার একটা নিজের প্রতি একটা প্রতিহিংসা জেগে উঠলো যে আমি নিজেকে পরিচয়টা দিব, যাকে বলে আমি বাসা থাকবো না, আমি হোস্টেলে থাকবো, হোস্টেল থেকে আমি নিজেকে আত্মপ্রতিষ্ঠিত করব। আচ্ছা, যার ফলে আমি ঢাকা কলেজে হোস্টেলে থাকি। ইন্টারন্যাশনাল ছাত্রাবাসে আমি একটা রুম পাই। ওখানকার প্রিন্সিপাল আমাকে, ঢাকার ছেলে হিসাবে তো রুম দেওয়ার কথা না, ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর, আমার ঘটনাগুলো বলার পর উনি আমাকে একটা রুম দেয়। আচ্ছা, তাও আবার ইন্টারন্যাশনাল ছাত্রাবাসায়, যেটাতে সবাই থাকতে পারে না। আমার রেজাল্ট একটু ভালো ছিল, সেই জন্য আমাকে রেখেছিল। যাই হোক, আমি ওখানে উঠলাম। সো ঢাকা কলেজে থাকার অবস্থা দেখা যাচ্ছে আস্তে আস্তে সবার সঙ্গে আমি আবার এমন টাইপের ছেলে ছিলাম যে সবার সঙ্গে মিশতে পারতাম। ছোটরাও আমাকে খুব ভালোবাসতো, বড়রাও ভালোবাসতো। সো আমি ওই সময় রাজনীতি যাওয়াতে চাইতাম না, কিন্তু সবাই চাইতো আমাকে রাজনীতির মধ্যে টানতে। যেহেতু আমি ঢাকার স্থানীয় ছেলে, আমি চেষ্টা করতাম যে না, রাজনীতির মধ্যে আমি যাবো না, আমি এইভাবে ছেলেদেরকে কি করা যায়। তো আমরা ওই সময় ঢাকা কলেজের মধ্যে একটা জিমনেশিয়াম তৈরি করলাম, যে আমরা নিজেদের স্বাস্থ্য প্রতি সচেতন থাকবো, খেলাধুলার ইয়ে করলাম। আস্তে আস্তে দেখলাম যে আমার পাল্লাটা একটু ভারী হয়ে যাচ্ছে, তখন এটা অনেকেই চোখে লাগা শুরু করলো। সো এইভাবে তাদের সঙ্গে আমাকে দ্বন্দ্ব হতো, ঝগড়া বিবাদ হতো, আবার মিটেও যেত।
তো ওই সময় পড়াশোনা করা চলাকালীন আমি বাসায় আসতাম, মার সঙ্গে মিশতাম, বাবাকে আপনি যে হোস্টেলে গেলেন বাবা মার আপত্তি ছিল না? অনেক ছিল। আচ্ছা। বাবা তো রাজি ছিল না, বাবা আমাকে দেখতে পেত না, ঘরে ঢোকার নিষেধ ছিল, তুই ঘরে ঢুকবি না, যে হোস্টেলে থাকবি কেন, পাশেই আমাদের বাসা, ঢাকার যে পাশেই আমরা যে নিউপল্টন বাসাটা। তা আব্বা খুব রাগ করতো, কারণ আব্বার ধারণা ছিল যে এখানে যে যাবে সে স্পয়েল হয়ে যাবে, এবং সেটা আমার জীবনে আসলে একটু হওয়া শুরু হইলো। কারণ আমি দেখলাম যে আস্তে আস্তে ওদের সঙ্গে মিশতে গেলে আমার অনেক কিছু করতো যেটা আমি করতে চাই না। বাবার সঙ্গে মিশতাম, বাবা আমাকে মানা করতো, তা আমি করতাম। আমাদের ঢাকা শহর তো, আমাদের আজিমপুরটা একটা পুরান টাউন, তা পাঁচতলা, আমাদের আরেকবারই পাঁচতলা ছিল। আপনি মনে দেখেছেন ওইখানে যে একবারই ছাদ থেকে আরেকবারই ছাদ ইজিলি যাওয়া যায়, ইজিলি যাওয়া যায়। সো আমি ওইভাবে যেতাম। আচ্ছা। আব্বা আবার ওই সময় 96 এর ঘটনা, 98 এর ঘটনা মনে হয় নাকি, ওই সময় আব্বা আমাদের বাসার গেটটা 8টা বা 8:30 লক করে দিত। তো আমার স্টাফ ভাইরাও দেরি করে ফিরতো, তারাও দেখলাম ছাদের উপরে টপ করে ঢুকতো। আচ্ছা। তো তাদের কাছ থেকে আমার শিখা যে আমিও ছাদের উপরে টপ করে ঢুকবো, ঠিক আছে। তা ঢুকতে কয়েক বছর ঢুকলাম আমরা। আম্মুর সঙ্গে দেখা করতে যেতাম বা আম্মুর হাতে খাবারটা খেতে যেতাম। আচ্ছা। খুব ভালো রান্না করতো। আমি আবার বাইরে খাবার খেতে পারতাম না, আম্মা যেভাবে হোক কোনোভাবে খাবারটা পাঠিয়ে দিত হোস্টেলে। আচ্ছা। আমাদের দোকান ছিল, কিছু শাড়ির দোকান, থান কাপড় দোকান ছিল, সেগুলোতে আব্বু দেখাশোনা করতো, আম্মু আবার ওই দোকানে ছেলে দিয়ে আমাদের খাবারটা পাঠাতো। তো আম্মুর হাতে খাবারের জন্যই আমি মনে হয় একবার ছাত্রকে যেতে চাইছিলাম যে আমাদের বাসায় যাবো। তো সেই সময় আমার আম্মু বলতো যে আব্বু তুই ছাদ দিয়ে আসিস না, নিজ দিয়ে আয়, কারণ এই বৃষ্টির দিন, তখন আবার বৃষ্টির দিন ছিল, অল্প গুড়ি বৃষ্টি ছিল, জুন মাসের দিকে ঘটনাটা। ওকে, প্রিয় শ্রোতা, এই জুন মাসের এই স্যাঁতস্যাঁতে এরকম একটা সময় কি হতে পারে, এই ব্যাপারে হয়তো অনেকেই সাসপেন্স করে নিচ্ছেন। যাই হোক, এটা আপনার সাসপেক্টেই থাকুক, এই ব্যাপারটাই আমরা শুনছি ব্রেক থেকে ফিরে আসে। আপনি কোথাও যাবেন না, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, এবং অসম্ভব সুন্দর একটি প্রেমের গল্প আপনি শুনতে শুরু করলেন মাত্র। এটা থেকে আপনি অনেক কিছুই আজকে পাবেন। আজকে স্পেশাল একটা দিন, স্পেশাল অবশ্যই এই গল্পটা, যে কারণে আপনাকে আমরা শোনাচ্ছি গল্পটা। সো কোথাও যাবেন না, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 আর সবাইকে আরো একবার ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা হ্যালো 8920 টিমের পক্ষ থেকে, এবিসি রেডিওর পক্ষ থেকে। এবং অসম্ভব সুন্দর একটি প্রেমের গল্প আজকে আমরা শুনছি, পারভিন এবং সজলের জীবনের গল্প। আমি খুব শীঘ্রই ওদের কাছে যাচ্ছি, জাস্ট ফোন নম্বরটি আপনাদেরকে জানাই, যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটি বলতে পারবেন। একটু মনোযোগ দিয়ে ফোন নম্বরটি শুনবেন, প্রয়োজন আপনি টুকে রাখতে পারেন। 09613892 ওকে, আরো একবার বলছি, 09613892। অনেকেই হয়তো নম্বরটিতে ফোন করছেন, অপেক্ষা করছেন কবে ফোন করা হবে, এবং কমপ্লেনও করছেন যে ভাই আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে না, যোগাযোগ করছে না। একটু ধৈর্য ধরতে হবে, সবাইকে অনুরোধ করছি, কারণ প্রচুর ফোন আসে এবং সেই ফোনগুলো সর্ট আউট করে তাদের সাথে যোগাযোগ করতে একটু সময়ের ব্যাপার। সো প্লিজ কেউ ধৈর্য হারা হবেন না, অবশ্যই আপনাদেরকে ফোন করা হবে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আর ফোনে আপনাদেরকে যোগাযোগ করবে আমাদের টিম মেম্বার লোবান। ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন। ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ওকে, এই অ্যাড্রেসটি বলে দিলাম এই কারণে, কারণ আরজে সেতু নামে এই পেজটি আছে এবং আরজে সেতু নামে প্রচুর ফেক পেজ রয়েছে। আপনি ইউআরএল অ্যাড্রেস এভাবে দিয়ে সার্চ করলে অরিজিনালটা পাবেন। পেজটিতে লাইক দিন, আপনি আমার সাথে কানেক্টেড থাকুন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, ইউটিউবে আপনি আমাদের গল্পগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। চ্যানেলের নামটা হচ্ছে আরজে সেতু, দ্যাট ইজ আরজে সেতু। আপনি আরজে সেতু লিখে সার্চ করবেন, আরজে সেতু চ্যানেলটি চলে আসবে, সাবস্ক্রাইব করুন এবং সেখানে সব গল্পগুলো আপনি পাবেন। সজলের কাছে ফিরছে, সেই জুন মাসের ঘটনাটা বলছিলেন, আমি বুঝতে পারছি কি হয়েছিল পরে, জাস্ট প্লিজ শুরু করুন সেখান থেকে। জুন মাসের দিকে ঘটনাটা। সো আমি যখন আরেকবারই ছাদ দিয়ে আমাদের বাড়ি ছাদে যাচ্ছিলাম, তো আমি স্লিপ করে 5তলা থেকে পড়ে যাই। মাই গড। সো 5তলা থেকে পড়ে যাওয়ার পর আমার জ্ঞানটা আর নাই। আচ্ছা। জ্ঞান ফিরিয়ে দেখি আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তখন আমি বুঝতে পারি যে আমি হাঁটতে পারবো না। সো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু, আমাকে একটু পানি খাওয়ানো যায় কিনা। আচ্ছা, একটা ব্যাপার,
আমি শুনতে পেয়েছি যে আমার পরিচিত আরো কয়েকজন এরকম উপর থেকে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে যাওয়ার সময়টা কয়েক সেকেন্ড টাইম, ওই সময়টা নাকি অনেক মেমোরি মাথায় চলে আসে, অনেক আলোর ঝলকানি, কি ব্যাপার আসলে এটা আসলে আপনাকে ব্যাখ্যা করা যাবে না। এটা হচ্ছে কি, যখন আমি পড়ে যাচ্ছি তখন আমি মনে হচ্ছে যে আমি আর কিছু করার নাই, আমি কিছু আশেপাশে ধরার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আই ডোন্ট ক্যাচ ইট এনিমোর, আমি কোনো কিছু ধরতে পারছি না। সো আমি যখন পড়ে যাচ্ছি, আমি ভাবার আগেই আমি শেষ। রাইট। আমি যখন কম সময় আসলে একটা জিনিস ভারী বস্তু যখন উপর থেকে পড়ে খুব কয়েক সেকেন্ড লাগে, কয়েক মিনিট না, কয়েক সেকেন্ড লাগে। আর 5 থেকে আমি যখন পড়েছি, একটা আমাদের ছোট একটা ইয়ে ছিল, রাস্তা ছিল, রাস্তার উপরে পড়েছি। আরেকবার আপনি তো বুঝেন, 2 বারের ছাদে মাঝখানে যে রাস্তাটা থাকে সেই রাস্তাটার মধ্যে পড়েছি। ভাগ্য বলল আমি কোনো দেওয়ালের সঙ্গে বাড়ি খাইনি, কোনো সানসেটের সঙ্গে বাড়ি খাইনি, যার জন্য আমি একটু আমার মাথার মতো লাগেনি, শুধু আমার পিছনের মেরুদণ্ডটা ভেঙে গেছে আর আমার এই বাম পায়ের একটু ফ্র্যাকচার হয়ে গেছে। এইভাবে আমি অবস্থায়। সো যখন আমি হসপিটালে আসলাম, হসপিটাল থেকে যখন উঠলাম, আম্মুকে বললাম যে আম্মু আমি তো একটু পানি খাবো, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। তা আম্মু থেকে খুব কাঁদতেছে। মা বুঝেন না, মা মাই। মা আমাকে বললো যে পানি টানি খাওয়ালো, বাবা তোর তো পাগুলো না আনতে পারিস কিনা দেখতো। আমি না পা না আনতে পারছি না। তা আমাকে তখন ইমার্জেন্সি ইউনিটে রাখা হয়েছিল। তখন ডাক্তাররা আসলো, ডাক্তার আসার পর আমাকে বললো, সজল সাহেব আপনি পায়ের আঙুলগুলো নাড়ান তো। তা আমি পায়ের আঙুলগুলো নাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব না, পারলাম না। কিন্তু আমি বুঝতেছি আমি বুড়ো আঙুলটা পারতেছি না আছে, কিন্তু অন্য আঙুলে পারছিলাম না। তখন ওনারাই বলা বলতেছে যে হি ওন্ট ওয়াক এনিমোর, সে হাঁটতে পারবে না। তখন আমি বুঝতে পারলাম যে এই তো আমি তো ভালো বিপদে পড়ে গেছি। তো আমি যদি হাঁটতে না পারি, পৃথিবীতে আমার কাছে কিছুই না। তখন আমি খুব কাঁদলাম। আমার কান্না দেখে কি যে আমার তখন আমার টেন্ডেন্সি আসলে যে আমি কিভাবে আমি গোয়িং টু সুইসাইড, আমি আত্মহত্যা করবো। আপনি এই টেন্ডেন্সির মধ্যে চলে গেলেন? হ্যাঁ, টেন্ডেন্সি যে আমি যখন হাঁটতে পারবো না, তখন আমি ফ্যামিলির বার্ডেন হয়ে যাবো। ডিসেবল হয়ে তো বেচারা কোনো মানে। আর ডিসেবল তো দূরের কথা, তখন আমি জানতাম না ডিসেবলটা কি। আর ডিসেবল লোকদের সম্বন্ধে ধারণাও ছিল না। তখন আমার একটা ভিতরে একটা কাজ করেছিল যে যেভাবে হোক আমাকে মরতে হবে। আচ্ছা। তো আমি স্কোপ খুঁজতেছিলাম। তো হাঁটাচলা কিভাবে হতো, মানে হাঁটাচলা না, তখন তো আমি শুয়েছিলাম। ওরা আমাকে লং ট্রলিতে করে আমাকে কেবিনে নিয়ে আসলো, একটা কেবিনে রাখলো। তো আমার আম্মা একটু হাঁটতে কষ্ট হয়, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। সে আম্মা আমাকে সঙ্গে, বাবা তখন আসেনি। বাবার একটা রাগ যে আমি কেন এইভাবে ছাদ দিয়ে টপকে আসতাম। আচ্ছা। সে আসেনি, সে সমস্ত খরচটা দিত, কিন্তু আসতো না। বাবা আপনাকে দেখতে আসেনি, এর কারণে অভিমান হতে পারে। তিনি সৎ বাবা, এটা ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু যথেষ্ট আদরও করতেন আপনাকে। হয়তো আপনার এই পরিস্থিতি উনি নিজের চোখে দেখে সহ্য করতে পারবেন না, এই কারণেই আসেননি। এমনও তো হতে পারে, তাই না? ওকে, তারপর? তা আমার ওইটা জানা, ভাই বোনরাও তেমন একটা আসতো না, 2-1 ছাড়া কেউ আসতো না। তা আমি তখনই বুঝছিলাম বন্ধু বান্ধব আসা শুরু করলো। আস্তে আস্তে দিন যাচ্ছে, বন্ধু বান্ধব কমে যাচ্ছে। তা আমি রিয়েলাইজ করতে পারলাম যে আস্তে আস্তে আমার থেকে সবাই দূরে সরে যাচ্ছে, আমার তো আর বাঁচার কোনো ইচ্ছা নেই। তখন তো আপনি পুরোপুরি ম্যাচিউর, একদম কি হচ্ছে আশেপাশে সব জানতে পারছি। আর আমি বুঝতেছি যে আমি এভাবে যদি হাঁটতে না পারি, আমি আর কিছু করবো, কারোর উপর ডিপেন্ডে থাকতে আমি রাজি না। কারোর উপর নির্ভরশীল থাকাটা কি কষ্টের ব্যাপার। একই সাথে আপনি ফুটবল খেলতে খুবই ভালো। হ্যাঁ, সেটাই আপনি দেখেন, আমি সেই ছেলে, আমি এখন বিছানায় শুয়ে আছি। আর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে ডাকতাম, আল্লাহকে বলতাম আল্লাহ আপনি আমাকে উঠায় নিয়ে যান। তা সেইখানে সেই মুহূর্তে আমার আসলে কিছু করার ছিল না। এক সময় আমি ঠিক করলাম, আমি দেখতাম রাতের বেলা আমাকে একটা ইঞ্জেকশন দিত, ক্লোবাজম ইঞ্জেকশন। আচ্ছা। 4টা করে দিত 6 ঘন্টা পর পর। তা আমি একবার ওই নার্সকে জিজ্ঞেস করছিলাম যে এটা কেন দেওয়া হয়। এটা আপনার শরীর যেটা অঙ্গের মধ্যে যেখানে আপনি অপারেশন করা হয়েছে সেটাকে আপনি শিথিল করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গটি শিথিল করার জন্য, আপনার মাসলগুলো রিল্যাক্স করার জন্য, আর কি যেন বললো আমাকে, অ্যাসেটটা বললো। তা আমি ঠিক করলাম এটাই খাবো। যা করে আল্লাহ যদি সুযোগ পাই এটাই খাবো। তা ওনারা ওষুধ আনার পর 5 মিনিট ওনারা সিরিঞ্জ খুঁজতে যেত। তখন আমি ঢাকা মেডিকেলে অবস্থান করছিলাম। তাই সিরিঞ্জ খুঁজতে যাচ্ছিল, তখন আমি ওই ফাঁকে 3টা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে নিয়ে ওটা ভাঙেই আমি খেয়ে ফেলেন, একদম খেয়ে ফেলি। সো তারা তখন আমাকে বুঝতে পারি, তখন আমার গলা মুখ কেমন শুকিয়ে যাচ্ছিল। আমি মনে হচ্ছিল যে আমি বডিতে ইনজেক্ট করতে হবে সেটা আমি খেয়ে ফেলছি, কারণ আপনার হাতে তো আর কিছু নেই। সুইসাইড করবেন ডিসিশনটা নিয়ে। তখন বাসায় কেউ ছিল, সামনেও কেউ ছিল না, আমার সঙ্গে একজন কেয়ারার ছিল, আর কেউ ছিল না। তো চিৎকার করতেছে, সবাই দৌড়ে আসে, আমাকে নিয়ে গেল আবার ওদের কোন একটা ইউনিট ছিল সেটা আমার মনে নেই, মানে ওয়াশ করার জন্য।
তারপর ওনারা যখন আমাকে গলার মধ্যে পাইপ ঢুকালো, ওয়াশ করালো, আমার পানি পুনি দিয়ে আমাকে ওয়াশ টাশ করায় তারপর আবার কেবিনে নিয়ে আসলো। তখন আমি আবার 2 দিন অচেতন অবস্থায় ছিলাম। আচ্ছা, পরে জ্ঞান আসলো। পরে আমি বুঝতে পারলাম যে না বাবা, এইভাবে আর মরা সম্ভব না। যেভাবে আমাকে পাইপ ঢুকাইছিল তখনই আমি বলেছিলাম যে ভাই আমি আর মরবো না, আমার শিক্ষা হয়ে গেছে, আমার মরতে চাই না। ওয়াশ করার সময় যে ওরা যে কঠিন ভাবে ওয়াশটা করায়, ওরা নলটারে মুখ দিয়ে আপনার পেটে ঢুকায়, গলার মধ্যে লাগে, বুকে লাগে, পেটের মধ্যে লাগে, কত যে কষ্ট লাগে। মানে আপনি আত্মহত্যা করতে গেলেন, হ্যাঁ সেটাই, মানে সেই মৃত্যু যন্ত্রণাটা আপনি আবার এমন কঠিন যন্ত্রণার মুখে পড়লেন যে আমার ওই মৃত্যু যন্ত্রণাটা ভুলে গেল। হ্যাঁ সেটাই, দ্যাটস এ পজিটিভ থিং টু ইউ। কিন্তু আপনি ইনিশিয়েটিভ নিয়ে ফেললেন আত্মহত্যা করার, এটার পেছনে তো কারণ ছিল যে এই অবস্থায় ডিসেবল হয়ে আমি বাঁচতে চাই না, মানে আমার ফ্যামিলির জন্য করব, আমার ফ্যামিলি কেন আমার জন্য করবে। সেটাই আমার একটা, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমার ভিতরে একটা মানে একটা নতুন একটা ইচ্ছা জেগেছিল যে আমি নিজে একটা পরিচয় তৈরি করব, আমি এমনভাবে উপার্জন করব যেন আমার কাছে হাত পাততে হয় না, সবাই যেন আমার কাছে আসে। রাইট, এটা আমার একটা ভিতরে কেয়ার করছে যে আমার ফ্যামিলি যেন আমার কাছে আসে, আমি যেন ফ্যামিলির কাছে কোনো কিছু না চাই, এরকম একটা ধারণা আমার ভিতরে জন্মছিল, কিন্তু আমি পারিনি। যার ফলে এখন আমি যে অবস্থায় আছি, এখনো আমার ভিতরে এটা আছে যে আমি নিজের উপরে একটা নির্ভরশীল হওয়ার চেষ্টা করি, কোন সময় অন্যের উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করি। আমি যতটুকু পারি নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি কাউকে একটু কষ্ট না দেওয়ার জন্য। কাউকে আমি যদি কেউ আমার গাড়িটা ঠেলেও, আমি যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি একটা হুইল চেয়ারে বসে আছি, এবং ইভেন শুধু আমি না, আমি আপনাদের একটা ছবি তুলে নিয়ে যাব যে হুইল চেয়ারে বসে আছি, কেউ যদি গাড়ি ঠেলে আমি তাদেরকে না করি। আচ্ছা, ইভেন আমি যে প্রতিষ্ঠানে আছি আমাদের সিস্টার ভ্যালিডেট এরর, সেও বলে যাদের হাত ভালো কেন আপনি অন্যের সাহায্য নেবেন, চেষ্টা করুন যে নিজেই নির্ভরশীল হওয়ার। উনি তো অনেক ইন্সপায়ারিং একটা মানুষ, ডিউ রেসপেক্ট টু হার যে উনি এত বড় একটা প্রতিষ্ঠান, এতগুলো মানুষের কর্মসংস্থান, একই সাথে চিকিৎসা, দুটোরই ব্যবস্থার মধ্যে হয়েছে। হ্যাঁ সেটাই, আমি আপনাকে একটু বললে আপনি বুঝতে পারবেন যে যখন আমি ঢাকা মেডিকেল থেকে আমাকে ট্রান্সফার করা হয়, রেফার করা হয় সিআরপিতে, যে আপনি সিআরপিতে যান। কতদিন চিকিৎসার পরে? ওখানে ছিলাম প্রায় 1 মাস 9 দিন না 8 দিন ছিলাম। মানে ওখানে ডিসিশন ফাইনাল হয়ে গেছে যে মেজর ইনফেকশন বা যে কোনো কারণে হোক হাঁটতে পারবে। আমার নাম্বার 1 এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আঘাত পেয়েছিলাম। সো আমার আর ওনারা বললো যে আপনি হাঁটতে পারবেন না, তবে থেরাপি দিলে কিছুটা আপনি হাঁটতে পারবেন, কিছুটা আপনি মুভমেন্ট করতে পারবেন। এখন আপনারা দুজনেই হুইল চেয়ারে বসে আছেন, এখনকার অবস্থাগুলো আমরা পরে চলে আসবো, জানবো। কিছুটা ডেভেলপ তো আগের চেয়ে তো কিছুটা ভালো, তাই না? অবশ্যই। আমি যেমন আগে আমার পাটা নাড়াতে পারতাম না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে পারতাম না, মুভিং করতে পারতাম না, নিজের কাজ নিজে করতে পারতাম না, এখন সেগুলো পারছি। এখন সবগুলো এগুলো আল্লাহর রহমতেই সিআরপির অবদানই আমি পাচ্ছি। তো হ্যাঁ, এখন আমরা বেসিক্যালি যে কারণে ছোটবেলার গল্প বা মোটামুটি আপনাদের আজকের এই অবস্থার কারণে পেছনে যে ব্যাপারগুলো দেয় জেনে ফেললাম, কিন্তু বেসিক যে ব্যাপারটা যে আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপ, খুব একটা গভীর সম্পর্ক আপনাদের মধ্যে রয়েছে, সেদিকে একটু আগে আমরা, যে আপনারা দুজনেই এখান থেকে কি পরিচিত হলেন? মানে আসলে আমি তো আপনাকে বললাম, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন রেফার করলো সিআরপিতে, আমি সিআরপিতে আসলাম। আসার পর সিআরপি, আমি এখানে ইনডোরে কোনো চান্স পাইনি। টাকা তাদের কাছে নিয়ম ছিল যে দুর্ঘটনা ঘটার 1 সপ্তাহের মধ্যে যদি এখানে কেউ আসে তো তারাই এখানে অ্যাডমিটেড হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু আমি এখানে নিয়মিত চিকিৎসা নিতে পারবো, যেটা আপনি বলতে পারেন থেরাপি, যেটা ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, যেগুলো আমরা দিয়ে থাকি এখানে। তো সেগুলোতে আমাকে ওনারা বললো যে সেগুলো তুমি করতে পারো। সো আমি বাইরে একটা বাসা নিলাম, সিআরপির বাইরে একটা বাসা নিলাম, সিআরপির ভিতরে কদিন ছিলাম, বাইরে বাসা নিলাম, সেখান থেকে আমি এখানে ট্রিটমেন্ট নিতাম। সেই সুবাদে আমি যখন যাওয়া আসা করতাম পারভিনকে দেখতাম, জাস্ট দেখতামই, আমাকে দেখলে হাসি দিত, তো ওই হাসিটাই আমাকে মুগ্ধ করেছে। আমি আসলে সবসময় ঘরের মধ্যে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতাম না। পারভিনকে দেখতেন কিভাবে? পারভিন কি করতেন? আমি যখন থেরাপিতে যেতাম, পারভিন ওই স্পেশাল সিটিং এ কাজ করতো, জানালার পাশে ওর ইয়েটা ছিল, ডেস্কটা ছিল। তো ডেস্ক থেকে আমাকে দেখতো, আমিও দেখতাম। তো ওখানে আমাদের হুইল চেয়ারটা কোনো সময় মেরামত করতে গেলে তার পাশেই ছিল মেটাল ওয়ার্কশপ, সেখানে যেতাম আমরা। গেলেই দেখা গেল হুইল চেয়ার ঠিক করতে যেতাম বা অন্য কোনো কারণে যেতাম, একটু কোনো কারণে হয়তো বেশি যেতেন আপনি। হ্যাঁ, আমি হুইল চেয়ার ঠিক ভালো, তারপরও যেতাম। আমি ওটাই তো পারবেন তো যেতাম ওখানে পারবেনকে দেখতাম, ওকে দেখার জন্য যেতাম। আর দেখা হতো না যখন যেতাম, দেখা হতো। তো এই ব্যাপারে পারভিন কি মানে কি বলেন? কিন্তু কোনো কথা হতো না, কোনো কথা বলতেন না। আমি দেখতাম এরকম হাসি, আর আমিও হাসতাম। আচ্ছা, তারপরে এরকম
একটা ভাইয়া বলে কি যে পারবেন তোমার একজন খুব পছন্দ করে। তারপরে না আমি ভাবলাম যে দুজন এরকম হুইল চেয়ার এটা কিরকম। হ্যাঁ তখন না আমি চুপচাপ ছিলাম। যখন আপনাকে বললো যে তোমাকে খুব পছন্দ করে, জানতে চাননি কে পছন্দ করে, জানার ইচ্ছা খুব স্বাভাবিক। তারপরে বলছে যে সজল। তারপরে না আমি তখন আস্তে আস্তে নতুন করে স্বপ্ন দেখতেছিলাম। সজলকে চিনতেন তখন আপনি? চিনতাম, কিন্তু কথা বেশি হতো না, এমনি সজল দেখলে সালাম দিত। তারপরে আমি বলি কি এত সুন্দর ছেলে, তারপর আবার অনেক শিক্ষিত, এরকম অনেক কিছু ভাবছি। যে তারপর একদিন বলে কি আপু শুনেন এদিকে আসেন। আমি কি আপনার মাথায় পোকা? আমি বলি কি আমার মাথায় পোকা, আমি তো পোকারে ভয় পাই, আপনি একটু ফালা দেন তো। তো যখন আসেন এরকম হাতটা ধরছে, তখন না লোকজন তাকাই দিছে। তখন আমি বলছি কি সজল যখন হাত ধরছে যাওয়ার সাথে আমার এই ভাবতেছিলাম যে সজল আপনার হাত ধরলো। হ্যাঁ, তখন লোকজন আচ্ছা, মানে আপনার মাথায় পোকা এটা কে বললো? সজলই বললো। হ্যাঁ, আসলে পোকা ছিল তখন? না, পোকা ছিল না। আসলে আমরা যেখানে প্যারালাল বার সেক্টর যেখানে আমরা হাঁটতাম, আমি হাঁটতাম, ও আসতো প্রায় ওখানে যাইতো। তা আমি ও দিকে সামনে চলে যেত, আর কোনো সময় আমাকে দাঁড়াতো না। তা আমি ওকে ওর কনসেন্ট্রেশনটা নেওয়ার জন্য, মানে আমার সঙ্গে কথা বলার জন্য বলতাম যে আপু আপনার মাথায় পোকা, আপনি আসেন, আমি শিখে দিই। সো তখন আমার সামনে আসে, তখন আমি ওর হাতটা ধরিয়ে আর কি, প্রথম আমি হাতটা ধরিয়ে ওর। আচ্ছা, তো আপনি তো বেশ ওকে দেখার পরপরই মনে হয় ওর। হ্যাঁ, আমার আসলে ওর হাসিটা খুব ভালো লাগতো। আসলে ওই সময় দুঃখের মধ্যে কি বলবো যে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, কোথায় কি করব, কিভাবে চলবে, কিভাবে বাকি জীবনটা পার করব, কিভাবে আমার লাইফটা লিড করব, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছু জানতাম না। কিন্তু ওকে দেখার পর একটা ভিতরে একটা কাজ করতো, নতুন করে বাঁচার একটা স্বপ্ন জাগতো। আবার এই ভয় পেতাম যে দুজনেই তো হুইল চেয়ার, আমরা কি দুজনে পারবো? তারপরে এখানে দেখতাম, এখানে একটা মডেল ছিল আসমা আপা, কামরুল ভাই, ওনারাও হুইল চেয়ার, ওনাদেরকে দেখতাম। তো উনি একদিন আমাকে বলেছিল যে আমরা যদি পারি স্বামী স্ত্রী আজকে অনেক বছর ধরে, প্রায় ওনার 5-7 বছর ধরে ঘর সংসার করতেছে, তোমরা পারবা না কেন? তা দেখলাম যে আমি কিছুটা ইন্সপায়ার হলাম যে আসলে কেউ কাউকে দেখলে না কিছু সেটা সাহস বাড়ে, যেটা আপনি যখন দেখবেন আপনার মধ্যে ঘটনা যদি কারোর সঙ্গে থাকে, সিমিলারিটি পান, তখন কিন্তু আপনি আরেকটু উৎসাহিত হবেন। যে কারণে কিন্তু জীবনের গল্প অনুষ্ঠানটা, কারণ আমরা চাই যে এই যে আপনাদের আজকে গল্পটা আমরা প্রচার করছি, একটা বিশেষ দিনে একটা বিশেষ গল্প, দুজনের গল্পটা অনেক দূর গড়াবে, অনেক কিছু আমরা জানবো, মাত্র শুরু। আমরা যে কারণে গল্পটা শোনাচ্ছি আজকে, যে এরকম হয়তো আরো অনেকেই রয়েছেন যারা হয়তো অ্যাটলিস্ট মনে করছেন যে এরকম হয়তো অনেক মানুষই আমাদের আশেপাশে আছে যারা হয়তো ফিল করেন ছোটখাটো ঘাত প্রতিঘাতে জীবনে কিন্তু ধৈর্য হারা হয়ে পড়েন। এটা আপনারাও পড়েছিলেন হয়তো একটা সময়, কিন্তু সেখানে কিন্তু আপনারা হার মেনে বসে থাকেননি, আপনারা সার্ভাইভ করেছেন। এখন আপনারা দুজন সংসারও করছেন হোপফুলি। হ্যাঁ, সেই গল্পগুলোতে আমরা যাব। দুজন মানুষই দুজনে হুইল চেয়ারে বসে আছে, দুজনই কেউই ব্যাপারটা এরকম না যে একজন সক্ষম থাকবে ফ্যামিলিতে, একজন হয়তো অসুস্থ থাকবে, ফ্যামিলিটা মেনটেন করার মতো একটা খরচ তো যোগান করতে হবে, তাই না? কিন্তু আপনারা দুজনেই কিন্তু একইভাবে হুইল চেয়ারে চলাফেরা করেন। ভেরি ইন্সপায়ারিং এবং ভেরি লাভলি লাভ স্টোরি আমি যেটাকে বলবো, এটা আজকে আমরা শুনতে যাচ্ছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আপনারা এই গল্পটা আজকে শুনছেন। প্রিয় শ্রোতা, আমরা ওদের পরিচয়টা হলো মাত্র, এখানে তো ছিলাম তাই না? পরিচয়টা হলো না, মানে কিছুদিন গেল, একটু রোমান্টিক সম্পর্ক, একটু ভালো লাগার সম্পর্কের দিকে আগাচ্ছিল, সেখানে আমরা একটা ব্রেক নিব। এখন ব্রেকটা নিয়ে আবারও ফিরে আসি, কিন্তু ব্রেকে যাবার আগে যে ফোন নাম্বারটা আছে আপনাদের সেটা একটু বলি, 09613892 এখানে ফোন করবেন প্লিজ, এবং ফোন করে আপনার জীবনের গল্পটা ছোট করে বলুন। লোবান আপনার সাথে যোগাযোগ করবে। এবং ফেসবুকে আপনি কানেক্টেড থাকতে পারেন, facebook.com/setu.abc radio, এটা আরজে সেতু নামে আছে পেজটি। প্লিজ পেজটিতে লাইক দিন, কানেক্টেড থাকুন, যে কোনো কোয়েরি আমি আপনার সেখানে সমাধান করে দিব। আর একটা খুবই আনন্দের সংবাদ যে বইটা বের হয়ে গেছে, জীবনের গল্প পার্ট 4। বইমেলাতে আপনি পাচ্ছেন জীবনের গল্প 4 বইটি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 জীবনের গল্প এই অনুষ্ঠান থেকে বাছাই করে সেরা 10টি গল্প নিয়ে বইটি আসছে, এবং এখানে একটি গল্প রয়েছে যে গল্পটা মূল আকর্ষণ এই বইয়ের। গল্পটি কখনোই রেডিওতে প্রচার করা হয়নি এবং সম্ভাবনা রয়েছে কখনো প্রচারিত হবেও না। সো প্লিজ বইটি আপনি কালেক্ট করুন, এবং এটাই আপনি যেভাবে গল্পগুলো পাবেন রেডিওতে যেভাবে প্রচারিত হয়েছে তার চেয়ে অনেক বিশদভাবে বইটিতে রয়েছে, আপনি যেটা আরো অনেক কিছু জানতে পারবেন। বইটা আপনি পাচ্ছেন বর্ণ প্রকাশের স্টল,
সোহরাওয়ার্দী উদ্যানে আপনি ঢুকেই এন্ট্রান্সে ঢুকেই বাঁ দিকে আপনি দোকানটা খেয়াল করলেই পাবেন বর্ণপ্রকাশ। আর বের হতে গেলে মেলা থেকে মানে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার সময় হাতের ডান দিকে বা স্টলের নম্বর হচ্ছে 101, সেখানে তথ্য কেন্দ্র আছে। খুঁজে না পেলে প্লিজ আপনি এই তথ্য কেন্দ্রে একটু খবরটা নেবেন। এছাড়া বইটা যদি বাসায় বসে পেতে চান, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। জাস্ট আপনি SMS করবেন এই নম্বরটিতে 16297 এবং আরো একটি নাম্বার রয়েছে 01841115115। ওকে, 01841115115 আপনি SMS করবেন, শুধু বইয়ের নামটা লিখে SMS করবেন। আপনি লিখবেন জীবনের গল্প 4। ওকে, জীবনের গল্প 4। তারপরে এই নম্বরটি থেকে আপনাকে ফোন করা হবে। আর SMS করতে বলার কারণ একটাই, প্রচুর ফোন আসবে নম্বরটিতে, নম্বরটি বিজি থাকবে, আপনি হয়তো বিরক্ত হবেন। এছাড়া একই স্টলে আপনি পাচ্ছেন তালাত মাহমুদের বই শেকল ভাঙার গান। ওকে, তালাত মাহমুদের বই শেকল ভাঙার গান। বই দুটি একই স্টলে পাচ্ছেন এবং একই নম্বরে ফোন করে অথবা SMS করে আপনি বুক করতে পারেন এবং বইমেলা থেকে তো কিনতে পারবেনই। আর বিরতিটা নিচ্ছি, অনেক কথা বলে ফেললাম, কোথাও যাবেন না, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং অসম্ভব সুন্দর একটি ভালোবাসার গল্প আজকে আপনারা শুনবেন, কারণ অসম্ভব সুন্দর একটি দিন এবং ক্লোজ আপ সবসময় কিন্তু এরকম গল্পগুলোর সাথে থাকে, ভালোবাসার সাথে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। অনেক সুন্দর একটা স্টোরি আমরা আজকে আপনাদেরকে শোনাতে পারছি, যেটা একই সাথে ইন্সপায়ারিং, ভালো লাগার এবং ভালোবাসার তো বটেই। সজল এবং পারভিন রয়েছে আমাদের সাথে। ওদের কাছে যাবার আগে আমি একটু আপনাদেরকে বলে নিতে চাই যে আপনারা যদি এখানে এসে ওদের মতো আপনাদের গল্পগুলো বলতে চান তাহলে প্লিজ আমাদেরকে ফোন করুন নম্বরটি হচ্ছে 09613 আবারও বলছি নাম্বারটি একটু মনে রাখবেন, চাইলে আপনি টুকেও রাখতে পারেন, 09613 ওকে। আর চাইলে আপনি ফেসবুকে আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে আছে, আপনি সেখানে লাইক দিন, আমার মেম্বার হয়ে সাথেই থাকুন এবং আপনার যে কোনো কোয়ারি আমি সেখানে কথা বলবো, আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমি সেখানে দিব এবং দিয়ে থাকি। আমি অলরেডি মেনটেন করছি আপনাদের সাথে কমিউনিকেশন, ইউ নো দ্যাট। এবং বইয়ের ব্যাপারটা একটু বলতেই হয়, ব্যাপারটি আমার জন্য খুবই আনন্দের এবং আপনাদের জন্য, কারণ আমি প্রচুর রেসপন্স পাই, আমি প্রচুর কোয়েশ্চেন আসে যে ভাইয়া বইটা আসছে কিনা এবার এবং কোন স্টলে, এই সব কিছুর উত্তরই থাকবে আপনার জন্য। আমি আপনাকে এতটুকু এখন বলে দিতে চাই, বইমেলাতে আপনি পাচ্ছেন জীবনের গল্প 4 বইটি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 জীবনের গল্প এই অনুষ্ঠান থেকে বাছাই করে সেরা 10টি গল্প নিয়ে বইটি আসছে এবং এখানে একটি গল্প রয়েছে যে গল্পটা মূল আকর্ষণ এই বইয়ের। গল্পটি কখনোই রেডিওতে প্রচার করা হয়নি এবং সম্ভাবনা রয়েছে কখনো প্রচারিত হবেও না। সো প্লিজ বইটি আপনি কালেক্ট করুন এবং এটাই আপনি যেভাবে গল্পগুলো পাবেন রেডিওতে যেভাবে প্রচারিত হয়েছে তার চেয়ে অনেক বিশদভাবে বইটিতে রয়েছে, আপনি যেটা আরো অনেক কিছু জানতে পারবেন। বইটা আপনি পাচ্ছেন বর্ণ প্রকাশের স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে আপনি ঢুকেই এন্ট্রান্সে ঢুকেই বাঁ দিকে আপনি দোকানটা খেয়াল করলেই পাবেন বর্ণপ্রকাশ। আর বের হতে গেলে মেলা থেকে মানে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার সময় হাতের ডান দিকে বা স্টলের নম্বর হচ্ছে 101, সেখানে তথ্য কেন্দ্র আছে। খুঁজে না পেলে প্লিজ আপনি এই তথ্য কেন্দ্রে একটু খবরটা নেবেন। এছাড়া বইটা যদি বাসায় বসে পেতে চান, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। জাস্ট আপনি SMS করবেন এই নম্বরটিতে 16297 এবং আরো একটি নাম্বার রয়েছে 01841115115। ওকে, 01841115115 আপনি SMS করবেন, শুধু বইয়ের নামটা লিখে SMS করবেন। আপনি লিখবেন জীবনের গল্প 4। ওকে, জীবনের গল্প 4। তারপরে এই নম্বরটি থেকে আপনাকে ফোন করা হবে। আর SMS করতে বলার কারণ একটাই, প্রচুর ফোন আসবে নম্বরটিতে, নম্বরটি বিজি থাকবে, আপনি হয়তো বিরক্ত হবেন। ওকে, আমি ফিরছি আজকের অতিথির কাছে। বেসিক্যালি আমি আজকে ওনাদের অতিথি। আমি সাভারে চলে আসছি আমার টিম লোবানকে নিয়ে, পুরো একটা টিম চলে আসছি আমরা এখানে, আমাদের সমস্ত ইকুইপমেন্টস নিয়ে চলে আসছে শুধুমাত্র আপনাদের জন্য। সো প্লিজ আপনার সাথে আছেন এবং অসম্ভব সুন্দর একটি গল্প শুনছেন এবং শেষ পর্যন্ত থাকবেন আপনি। যেখানে আমরা বিরতিতে নিয়েছিলাম আপনাদের দেখা হলো এই সিআরপিতে, দেখা হলো যেখানে আমরা এখন বসে আছি। পারভিন তখন আগে থেকে এখানে অ্যাডমিটেড, তখন কাজও করছিলেন, তখন অলরেডি চাকরি করছিল। ওকে, এবং আপনি তখন চিকিৎসা নিতে
দেখতে আসতেন? আমি তখন রিহ্যাবিলিটেশনের জন্য আসছি, পুনর্বাসনের জন্য এখানে আসছিলাম। এবং ওই যে দেখা, তখন পারভিনকে দেখতেন, আপনাকে দেখে একটা হাসি দিত। তো পারভিন, সেই হাসিটার রহস্য কি ছিল বলেন তো, মানে কেন? আমি ভাবতাম যে এত সুন্দর একটা ছেলে, আর যখন শুনছি যে সজল আমার পছন্দ করে, তখন তো আর বেশি অকারণে হাসতাম। প্রেমে পড়লে মানুষ বোধহয় অকারণে কারণে অকারণে হাসে একটু। ব্যাপারটা এটা কি প্রথম লাভ ছিল জীবনে, প্রথম প্রেম ছিল? হ্যাঁ। ওকে, সজলে ওরকম সময় পাইনি, কোন সময় একটা মেয়েকে নিয়ে ভাবার সময় পাইনি। তার আগেই তো অনেক কিছু ঘটে গেছে। তারপরে আর যখন অ্যাক্সিডেন্ট করলাম তখন ভাবলাম যে আমার তো একটা বিয়ে করলে একটা বউ থাকতো, একটা ছেলে মেয়ে থাকতো, আমি তখন আসলে একটা ফিল করতে থাকতাম। কিন্তু তারপরে ওর মধ্যেও আবার চিন্তা করতাম যে আল্লাহর কাছে চিন্তা করতাম যে আল্লাহ বাকি জীবনটা যেন আপনার জন্য কিছু করতে পারি। ওই মুহূর্তে পারভিনকে দেখা, আর সবচেয়ে বড় কথা পারভিনের চেহারার মধ্যে যে সরলতা ছিল একটা, আসলে মানে যেটার মধ্যে কোনো মেকই নাই, কোনো ফেক কিছু নাই, আমার কাছে এত ভালো লাগতো। আবার একটু ভয় পেতাম যে একে নিয়ে আমি সারা জীবন চলতে পারবো কিনা, কিন্তু এই ভয়টা আমার তখন চলে গেছে যে ওকে আমার ভালো লাগছে, আমার বলতে হবে। আসলে ভালোবাসা কিন্তু কোনো অ্যাবল ডিসএবিলিটি, কোনো ধনী গরিব কোনো কিছুই মানে না। একটু সিনেমাটিক হলেও ডায়লগটা, মানে যে কথাটা আমি বললাম, এটা সিনেমাটিক না, সিনেমাটা কিন্তু লাইফ থেকেই, সেটাই মন থেকে আসে, মন থেকে আসে। আসলে এটা কোনো ধর্ম মানে না, এটা কোনো কিছু মানে না। আপনি দেখেন সিতু ভাই, আমি যখন সুস্থ ছিলাম তখন আমার কোনো মেয়ে আমার জীবনে দাগ কাটেনি, এখন এটা কাটলো কেন আমি নিজেও জানি না। মনটা আসলে প্রকৃতি, প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি যেমন ধরাছোঁয়ার বাইরে। কোনোকে দেখলে আমার শ্রদ্ধা লাগতো, মানে আমি দেখলে ওকে সালাম দিতাম, কোন সময় তুমি করে বলতাম না, আপনি করে শুরু করে। হ্যাঁ, এটা একটু আমরা শুনলাম, আপনি সালাম দিতেন, যতটুকু পারতাম ওকে সালাম দেওয়াটার ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি আমরা, ছোট বড় কোনো ব্যাপার না, সবাই সালাম দিতে পারে, ওর প্রতি শ্রদ্ধা আসতো। সেই শ্রদ্ধাটা থেকে আপনি আসলে সেই শ্রদ্ধা থেকে আস্তে আস্তে ভালোবাসা তৈরি হলো। থেরাপি পাশে আমি এখানে থেরাপি প্যারালাল হাঁটতাম, একটা ডিভাইস ছিল যেটা আমাদের পায়ে লাগাই দেওয়া হতো, সেটাতে আমরা হাঁটতাম, আমি একটু হাঁটতে পারতাম কোনো কিছু ধরে ধরে। সজল প্রস্তাব এখন আমারই ভালো লাগতেছে, আর 2-3 জনকে ধরলাম, আমরা যেরকম মুক্তা বান্ধবী, তারপর ওদের বললাম যে আমার অনেক ভালো লাগে, তোমরা ইয়া করো। এমনকি আমার যে ঘটনা, আমি এটা বলি না সজল যদি ভয়ে বলি না, ওরা হারাতে চায় না, যে ওই যদি আমার পছন্দ না করে, আমি এটা লুকায় রাখছি যে আমার ঘটনাটা কিভাবে হয়েছে, আমি বলি না, কখনো বলিনি। আমাদের ওভার মোবাইলে কনভারসেশন হতো। ফোন নাম্বারটা নিলেন কে? প্রথমে কে চাইলেন ফোন নাম্বার? আমি ম্যানেজ করেছি। ওদের সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে খাওয়াতাম দাওয়াতাম, ভাই ফোনটা ম্যানেজ করে দেন। তার কেন যেন মায়া করতো, যে বলতাম ভাই যাই, যে একটু দেখা করবো, আপনারা তো কোনো সময় প্রেম করেছেন, তো তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঢুকতাম। এবং তারপর কি দেখা হতে পারবে? হ্যাঁ, দেখা হতো। আমরা এখানে একটা পুকুর আছে, আপনি দেখবেন, এখানে সামার হাউস আছে, সেখানে বসতাম, গল্প করতাম রাত 9টা পর্যন্ত একটানা গল্প। কারোর কোনো অবজেকশন ছিল না। আবার এরকমও ঘটনা ছিল, সজলের এখন রোজার মাস, এত কষ্ট করতো, রোজা রাখতো, তারপরেও বসে থাকতো, সে ইফতারি করতো না, শুধু একটু পানি দেয়, ইফতারকে গল্প শুরু করতাম সে 10টা 9টা পর্যন্ত, এরকম কষ্ট করতো। আমার সবসময় বলতো যে পারবেন, আমরা যদি বিয়ে করি পরকালের জন্য আমরা কিছু করব, যে আমাদের দেখে যে মানুষের শিখে। সজলে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, এখনো এত কষ্ট হয়, জ্বর হয়, মাথা ব্যথা, শরীর ব্যথা, তারপরে সে আগে নামাজ পড়বে, কোরআন না পড়লে সে ভাত খাবে না, এরকম। আমি তো ছোট থেকে বড় হয়েছি সিআরপিতে, এখন দেখি আমার থেকে জনপ্রিয় সবাই সজলকে খুব পছন্দ করে। যখনই শুনে যে সজলের বউ তুমি, আসলে ওর মতন মানুষ হয় না, খুব ভালো। তারপরে আমার শাশুড়ি, আমার ননদ এত ভালো যে কল্পনা করার মতন। আমি আমার ফ্যামিলি থেকে কিছুটা একটু অবহেলিত ছিলাম, আমি চাইতাম মানুষের ব্যবহার দিয়ে মানুষকে জয় করাটা। আমি বললাম না, ঢাকা করে যখন ছিলাম তখন তারা আমাকে লাইক করতো, ইভেন যখন আমি সিআরপিতে আসলাম যে সবাই আমাকে লাইক করতো, ছোট বড় সবাই। ইভেন আমি যখন জবে ঢুকলাম, জব করার পর আমার কলিগরাও, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে সবাই পছন্দ করা শুরু করলো, কারণ আমি চেষ্টা করি যে যতটুকু পারি আমি আমার কাজ দিয়ে তাদেরকে ভালো একটা সেবা দেওয়ার জন্য, ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। সো আমি পারভিনকে কোনোদিন ঠকাইনি, আমি পারভিনকে যতটুকু ভালোবাসা দিয়েছি, আমি সবচেয়ে উত্তম ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করেছি, যতটুকু পেরেছি। পারভিনকে আমি ইকোনমিক্যাল হোক বা পারিপার্শ্বিক যা হোক, ফিজিক্যালি হোক, যেটা হোক, আমি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি যে পারভিন যেন সুখী থাকে। সো আমি জানি না পারভিনকে আমি কতটুকু দিতে পারছি, পারভিন এটা বলতে পারে ভালো করে। ও যখন বললো যে, আপনাকে যখন বললো যে ও আমাকে অনেক কিছু লুকাইছে, আমি জানতাম অনেক বলতো, তা আমি মনে করতাম সেটা কোনো ব্যাপার না, কারণ ও তো জীবনটা শুরু করার আগেই তো ওর এই দুর্ঘটনা, সো এটা কোনো ব্যাপার না।
আর আমি তো একটা ম্যাচুরি বয়সে আমি অ্যাক্সিডেন্ট করেছি, সো আমি এটা তেমন একটা নেতিবাচক দিকে নিইনি। আচ্ছা, সেই ব্যাপারটা কি ছিল পারবেন? ওই যে লাভ দিয়েছে, গার্মেন্টস থেকে লাভ দিয়েছে, সেটা ওইটা আমাকে বলতে চাইনি। আমি কেন বলি নাই যে সজলের যে অবস্থা দেখছে, যে ওদের ফ্যামিলি, তারপর সজল খুব শিক্ষিত, তখন আমি বলিনি যে আমি গার্মেন্টস থেকে পড়ছি, এটা শুলে যদি সরে যায়, সজল যদি আমার থেকে অনেক দূরে চলে যায়, এই ভয়ে বলিনি। যাই হোক, সে ভয়টা পরের কাজ করেনি। হ্যাঁ, তারপরে কি হলো বলেন না? যখন আমরা দুজনে কথা বলতাম, যখন করতাম, ইডিটিসে চলে গেলে তখন আমি পাবিনের হাতটা ধরতাম। পাবিন লজ্জাটা কম থাকতো। আপনি পার্মানেন্টলি এখানে অ্যাডমিটেড হয়ে গেলেন? তখন ঢুকি নেই, তখন আমি বাইরে একটা টিউশনি করাতাম, আর আমার আম্মা তো আমাকে যখন টাকা পাঠাতো, ওইখান থেকে আমি থেরাপিটা চালাতাম, সময়টা কাটানোর জন্য একটা টিউশনি করতাম। আচ্ছা, সো পারবিনকে আমি হাত, যখন কারেন্ট চলে গেল পারবিন হাত ধরতাম, পারবিন তখন বলতো ছাড়ো ছাড়ো, সব বলতো। আমি অনেক কিছু বলতাম, যে তখন যা বলতে অনেক কিছু বলতাম, চলো আমরা বিয়ে করি। তো আমার বলতো যে বিয়ে করবা, তোমার ফ্যামিলিকে মেনে নিবে নাকি? আমি কই ফ্যামিলি না জানালাম, পরে তো আমার আম্মা মেনে নিবে। প্রস্তাবটা কি, বিয়ের প্রস্তাব আপনি দিলেন? আমি দিয়েছি। বিয়েটা করলেন কতদিন পরে? এই যে দেখা হলো, রিলেশনশিপ আমাদের 1 বছর পরই। এটা 1 বছর পরে। তখন কি মনে হতো, মানে পারভিনের কাছে একটু জানতে চাই যে তখন বিয়ের কথা তখন ভাবতাম, সজল তখন চাকরি করতো না, এরকম আমাদের পাশে কেউ ছিল না, তখন সজলের পাশে কেউ ছিল না, আমার পাশেও না, শুধু আমরা দুইজন। তারপরে কোয়ার্টারের পাশে বলে কি অনেক একজন জানতো যে আজকে বিয়ে আমাদের, তারপর না বলতেছে কি মেয়েটার কি সাহস, কেউ নাই পাশে, তারপর নিজে গোসল করছি। আপনার ফ্যামিলির সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে বা ওনারা কোথায়? না, আমার যোগাযোগ ছিল, কিন্তু ব্যাচেলর কোয়ার্টার থাকতো তো। যেরকম আমি যখন সজলের সাথে গভীর প্রেম, তখন সজলকে দেখার জন্য পাগল ছিলাম, আর ফোনে তাকায় থাকতাম। এরকম একদিন আমার বলল যে সজলকে দেখছি গেটে, আমি গেটে থেকে বাজার নিয়ে ভিতরে চলে গেছি, আবার দৌড়ে আসছি। এখন কি বলবো, লোকজন যদি বলে মেয়েটা বারবার আসা যাওয়া করতেছে, এখন আমি আবার একটু কিপটা ছিলাম, টাকা পয়সা কম তখন সজলের জন্য দেখা যাচ্ছে কি আমি একটা কি বলে, এখন শুধু শুধু আসবো, একটা চিপস কিনছি, তারপর আবার জ্বরের ট্যাবলেট 1 পাতা কিনছি। এখন তো আমার টাকা শেষ, রাতে তার ঘুম আসে না, যে কি ব্যাপার, ওর দেখার জন্য শুধু যে সজলের একটু দেখবো। তখন মনে মনে ভাবতেছিলাম প্রেম কি জিনিস, যে দেখার জন্য আমি শুধু শুধু। হ্যাঁ, দেখা হয়েছিল, হ্যাঁ, কিন্তু কথা হয়নি, এরকম যাচ্ছিল। দেখা হয়নি কোথায়? এই যে গেটে, যেটা দিয়ে আমরা ঢুকলাম, এই গেটে চলে আসছিলেন আপনি? তখন কি আপনি বাইরেই থাকতেন? না, অফিসে থাকতো, আমি বাইরে থাকতাম। আচ্ছা, গেটে তো শ্রীনা ফেলাবের জন্য আমি ওই চোখে দেখাটা দেখলাম। অনেক সময় অনেক বাধা ছিল, আসতে পারতাম না, তারপরে প্রতি দিয়ে বাড়ি চলে যেতাম ঢাকা, আর এখানে ভালো লাগতো না। একবার আমার এক রুমমেট ছিল, বলে কি পারবিন তুই এখানে থাক, তোরে লাগলে আমি তোর একটা গিফট দিব। হ্যাঁ, তোর অনেক বড় গিফট, তুই যাবি না, আমার একা একা ভালো লাগে না। এখন দেখি কি একদম নীরব, কোথাও নাই, শুধু রুগী আর কয়েকটা। এখন আমি এত কান্না করছি যে আমার বাড়িতে পাঠায় দাও। ওই যখন সজলটা পছন্দ করি, তখন আর এই জিনিসটা খারাপ লাগে না, কেউ নেই, তারপর আমার ভালো লাগছে। এইটাই হচ্ছে প্রেম। প্রেমের যে ফিলিংসটা আপনি শেয়ার করছেন, সজল একটু শেয়ার করেন না, যে সবকিছু পা হারালেন, মানে সবকিছু হারালেন আপনার। আমি যখন ওকে যখন আমি বললাম না, আমি যখন ওকে দেখি প্রথম তখন আমি বিনা মানে কোনো কারণ ছাড়াই ওদের এখানে যেতাম। তো ওদের এখানে যেতে গেলে একটা অজুহাত লাগতো, যে ওদের পাশে যে মেটাল ওয়ার্কশপ, আমার মনে করেন নাট একটা স্ক্রু লুজ করতাম, আমি নিজেই লুজ করে নিজেই যেতাম, যে ভাই একটু টাইট করে দেন। তো উনি তো বিরক্ত হয়ে যেত, এই ব্যাপার তোমার খালি নাটই লুজ হয়। তো উনি একদিন বলে ফেলছে, তুমি কি নাট টাইট করতে আসো নাকি তুমি একে পারবিনকে দেখতে আসো? আমি খুব লজ্জা পেলাম, সঙ্গে সঙ্গে ওখানে যা 7-8 দিন যাইনি। ঠিক আছে, তারপরে পারভিনের সঙ্গে তো পারভিনের ফোন নাম্বার যখন পেলাম, ফোনে কথা বলতাম। পারভিনের মধ্যে একটা ইয়ে ছিল যে ওর আত্মসম্মান বোধ ছিল, ও কাউকে ছোট হতে চেত না। তো আমি চেষ্টা করতাম সে আত্মসম্মানটা বজায় রাখার জন্য, যে কে যেন না জানতে পারতো বা কারোর কাছে ওই জন্য লজ্জিত না হতো যে ও সবার সামনে প্রেম করছে। সো আমরা একটু অগোচরে প্রেম করতাম, একটু অন্ধকারে যেতাম বা একটু লিচু বাগানের সামনে যেতাম, যেখানে একটু মানুষ চলাচল কম ছিল। পুরো এই যে সিআরপি জুড়েই তো আপনাদের প্রেমের স্মৃতি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের স্মৃতি জুড়ে আছে। এবং এখানে আপনারা এখন থাকছেন, এখানে আপনারা চাকরিও করছেন দুজনে। জি, পরে আমি এখানে অ্যাপ্লাই করার পর প্রথমবার অ্যাপ্লাই করার তখন ওর সাথে প্রেম চলছে না? হ্যাঁ, তখন আরেকটা মজার কথা আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমি যখন বাইরে টিউশনি করি, আমার প্রথম ইনকাম আমাকে একটা ছেলে 800 টাকা দিয়েছিল, প্রথম 1 মাসের বেতন। তা আমি পারভিনকে ডাকি যে পারভিন তুমি আসো, আমি তোমাকে একটা জিনিস দিব। পারভিন হাতে টাকাটা দিই। পারভিন ওই থেকে আমার প্রতি আরো বেশি একটা
বিশ্বাসটা এসে পড়ছে যে প্রথম বেতনটা ওর মাকে না দিয়ে আমাকে দিল কেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম আর কি। সো আমি বললাম যে দেখো এটা আমি মনে করি যে ভালো কিছু করলে সেটার কোনো কাউকে দিতে হয় যাকে আমি ভালোবাসি। সে আমার মা হতে পারে, তুমি হতে পারো, আমার বোন হতে পারে। আমার আশেপাশে তো মা নেই, তুমি ওকেই দিলাম, সো তুমি এটা রাখো। তখন আপনার চলছিল কি? টিউশনি করেই চলছিল? টিউশনি করতে আমার আসলে কিছু জমানো কিছু টাকা ছিল, অল্প কিছু ছিল জমানো কিছু টাকা, সেটাও শেষ হয়ে গেছিল প্রায়। আর মা, আপনাকে বললাম মা বাবা দিত, আর তেমন কিছু ছিল না। আর টিউশনিটা করতাম আমার সময়টা কাটানোর জন্য, কারণ একঘেয়েমিটা একটু ভালো লাগতো না। যে আমাদের যদি দুটো ছেলে উপকার হয় তাহলে খারাপ কি? আর আমি যে দুটো ছেলেকে পড়াতাম সেই দুটো ছেলে খুব ভালো রেজাল্ট করতো, তার বাবা মা আমাকে খুব আদর করতো, তারা ভালো ভালো রান্না করতো, আমার জন্য নিয়ে আসতো যে তোমার জন্য আমার ছেলেটা একটু ভালো পড়াশোনা করতেছে। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু একটা প্রাপ্তি। হ্যাঁ, এটাই সেটা অনেক বড় প্রাপ্তি। ওভারঅল আপনারা দুজনেই মানুষ কিন্তু খুবই ভালো, অ্যাজ এ হিউম্যান বিং আপনারা কিন্তু আসলে খুব ধন্যবাদ ভাই, মানে উঁচু পর্যায়ে রয়েছেন অ্যাজ এ হিউম্যান বিং। আপনারা একটা নিদর্শন হয়ে থাকবেন কিন্তু আজকে যে অনুষ্ঠানটা প্রচার হচ্ছে, আপনাদের ভিতরের যে হিউম্যানিটি, আপনাদের যে ভালো মানসিকতা, এবং ভালো মানসিকতার কারণে কিন্তু দুজনের এই অবস্থা। আমি বারবার যে মেনশন করছি যে ভালোবাসা আমরা সবসময় করতে দেখি, যে ছেলেটা হয়তো দেখে যে মেয়ের ফ্যামিলি, ধরে নিলাম ম্যাক্সিমাম প্রেম বা রিলেশনশিপ কিন্তু হয়ে যায়, হুট করে হয়ে যায়, কখন কার প্রতি হবে, যেমন স্বজনের ভবিষ্যৎ দেখি নেই যে ভবিষ্যতে কি হবে। হ্যাঁ, কারণ একটা অনিশ্চয়তা কিন্তু একটু চিন্তা করতেন আপনারা যে এই ভবিষ্যৎটা কিন্তু অফকোর্স অনিশ্চিতই হবে। ও কিছু করতে পারবে না, হয়তো খেটে পরিশ্রম করতে পারবে না, আপনিও পারবেন না। আর দুজনের ব্যাপারে ফাইনাল ডিসিশন হয়ে গেছে, তোমরা হাঁটতে পারবে না কখনো। আসলে আমাকে একটু বিশ্বাস ছিল যে আল্লাহর উপর একটা বিশ্বাস ছিল, যেহেতু আমরা মুসলমান, আল্লাহর উপর বিশ্বাস ছিল যে আমি আগে শুরু করি। আমি আপনাকে বললাম না, প্রস্তাবটা আমি ওকে দিয়েছিলাম যে আমরা বিয়ে করি, চলো বিয়ে করে দেখি পরটা পরে কি করা যাবে। বাধা তো থাকবেই, কিন্তু আমরা এটা পার করতে পারবো, এমনই আমরা ওভারকাম করতে পেরেছি। আমি আর পারভিন, আপনাকে আরেকটা জিনিস জানাতে চাই, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইভেন আমরা একটা নাটক করছি, রোমিও এন্ড জুলিয়েট, একটা নাটক করছি, এবং সেটা সারা ওয়ার্ল্ডও আমরা করবো, আমাদের আশা আছে। এর সঙ্গে সঙ্গে আমরা এখন যেটা শুরু করেছি, আমরা বিভিন্ন জেলায় করতেছি, যেটা শুধু আমাদের এটা নাটকটা শুধু আমরা নাটকে আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য তা না, পাশাপাশি আমরা আন্দোলনও করছি যে আমরা যারা ডিজেবল, আমরা যেন আমাদের অনুকূল পরিবেশটা যেন পাই, সব জায়গায় যেন অ্যাক্সেসিবল থাকে, সব জায়গায় যেন আমাদের যাতায়াত ব্যবস্থা সুযোগ সুবিধা থাকে, বিল্ডিং কোডগুলো যেভাবে তৈরি হয়, সেই আন্দোলনের পাশাপাশি আমরা নাটকটা করছি। সো আমরা চেষ্টা করি যে আমরা দুজন চেষ্টা করি যে আমরা যেভাবে হোক আমরা রোল মডেল হিসাবে আরো কয়েকজনকে ইন্সপায়ার করতে। সো আমাদের সিস্টারও চায় যে আমার এখানে যারা প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, তারা তাদের কর্মজীবনের পাশাপাশি তাদের জীবনটাকে এভাবে ফুটাই তুলুক যেন আরো 10 জন ইন্সপায়ার হয়। যে দেখা যায় যে অনেকে মনের ভিতরে থাকে যে আমি একটা দুর্ঘটনা করলাম, আমি আর কিছু করতে পারবো না, যেটা আমার মধ্যে ছিল প্রথম অবস্থায়। এখানে আসার পর আমার একটা পরিবর্তন আসছে। সেটাই আমি বলতে চাচ্ছিলাম, একটু আগে বলেছি বোধহয় যে ঘাত প্রতিঘাতে ছোটখাটো অনেক কিছু কিন্তু লাইফে ঘটবে। লাইফে কখন কি ঘটবে, লাইফ কিন্তু পুরো আনসার্টেন একটা জিনিস। এখানে কখন কি ঘটবে কেউ কিন্তু কিছুই বলতে পারে না, অনেক কিছুই ঘটতে পারে আনফরচুনেট। যেমন আজকে আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু ভেঙেই পড়েছিলেন, খুবই স্বাভাবিক ভেঙে পড়া, কিন্তু ভেঙে পড়ার মেন্টালিটিটাকে ওভারকাম করে আপনারা যে শক্ত হয়ে দুজন একসাথে, এটা কিন্তু একটা ব্যাপার। দুজন মানুষ যখন একসাথে হচ্ছে, দুজনের মনোবল যখন একসাথে এম্পাওয়ার্ড হচ্ছে, তখন কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়। দিস ইজ কল্ড লাভ। এবং এটার জন্য আপনাদের আজকের এই গল্পটা আমরা প্রেজেন্ট করছি। হ্যাঁ, পারভিন কিছু বলছিলেন? যেটা বলবো যে সজলের কথা, যে সজল সবসময় বলতো যে পারবেন আমরা এরকম কিছু করব, যে ভালো কিছু করব, যে যাতে আমাদের দেখে মানুষের শিখে জানে। আমরা অলরেডি সিআরপিতে কোনো কালচার প্রোগ্রাম হলে পাপের শো, সেটা আমরা মুক্তায়, আমি সজল, আমরা পাপের শো, নাটক, তারপরে কালচার প্রোগ্রাম, নাচ গান, এগুলো আমরা করি। আমি আরেকটা কাজ করি যে মহিলা ওয়ার্ডে অনেক রুগী আছে, সেখানে হয়তো আমার টাকা পয়সা নেই, তাদের একটু ভলেন্টিয়ার দিচ্ছি 2 ঘন্টা, সপ্তাহে 2 ঘন্টা। এরকম অনেক রুগী আছে হাত নাড়াইতে পারে না, তাদের একটু খাওয়া দেওয়া, তারপরে কেউ মাথায় তেল দেওয়া, কেউ নখ কাটা, এটা আমি করি। আচ্ছা আচ্ছা। সজল বলে যে খুব ভালো একটা কাজ করো তুমি, যেমন সিস্টার আমাদের জন্য এত কিছু সে জীবনটা স্বর্গ করে দিছে, তা আমরাও এরকম করব। আর আরেকটা কথা যে সজল সত্যি, আমার হয়তো ভাই নেই, আমার বাবা নেই, কিন্তু সজল যে আমার পাশে ছিল, আর আমার যে সাপোর্ট, আমার মা, আমরা খুব গরিব, আমার মা এরকমও দিন গেছে আমাদের বাড়ি বিক্রি করে ফেলাবে, সে লোন উঠায়া আমাদের ওই টাকা শোধ করে দিছে। তারপর আমার বড় বোন অসুস্থ ছিল, সেখানে সে লোন উঠে 1.5 লাখ টাকা, শুধু কখনো ওর ভিতর লোভ লালসা ছিল না। সব বিয়ের পরের ঘটনা?
এই যে এই ঘটনাগুলো আমরা আসবো একটু পরে। প্রিয় শ্রোতা, একটু বিরতি আমাদেরকে নিতেই হচ্ছে এখন, কারণ প্রেমের একটা মানে সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল, অনেক কিছু ওরা করছে, অনেক কিছু এখনকার ঘটনা চলে এলো। একটু ডিফারেন্ট ভাবেই হোক না আজকের দিনটা, যেহেতু একটু ডিফারেন্ট, গল্পটা একটু ডিফারেন্ট হোক। সজল এবং পারভিনের জীবনের গল্প আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছে, একটা ছোট বিরতি নিচ্ছে এবং এরপরে ফিরে এসে হোপফুলি আমরা আপনাদের বিয়ের ঘটনাটা আগাতে পারবো। ফ্যামিলি থেকে কোনো খুব ঝামেলা ছিল কিনা, বাধা বিঘ্ন ছিল কিনা, and everything। এবং এখন পর্যন্ত আপনাদের যে একটা লাভলি সম্পর্ক, একটা এত সুন্দর একটা প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, দুজনকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি আপনাদের একটা ভিডিও প্রচার করব, যে ভিডিওটা করে নিয়ে রেডি করেছি আমরা, এবং একটা ছবি স্টিল ইমেজও থাকবে। আর যে সেতু পেজটাতে গেলেই আপনি এগুলো দেখতে পারবেন। কিন্তু বিরতিতে যাবার আগে বই মেলার সম্পর্কে একটু বলতে চাই। বই মেলা নয়, বিশেষ করে যে ব্যাপারটা হচ্ছে বই। এই অনুষ্ঠানটার সেরা 10টি গল্প নিয়ে একটি বই চলে এসছে বাজারে, এবং ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 জীবনের গল্প এই অনুষ্ঠান থেকে বাছাই করে সেরা 10টি গল্প নিয়ে বইটি আসছে, এবং এখানে একটি গল্প রয়েছে যে গল্পটা মূল আকর্ষণ এই বইয়ের। গল্পটি কখনোই রেডিওতে প্রচার করা হয়নি এবং সম্ভাবনা রয়েছে কখনো প্রচারিত হবেও না। সো প্লিজ বইটি আপনি কালেক্ট করুন, এবং এটাই আপনি যেভাবে গল্পগুলো পাবেন রেডিওতে যেভাবে প্রচারিত হয়েছে তার চেয়ে অনেক বিশদভাবে বইটিতে রয়েছে, আপনি যেটা আরো অনেক কিছু জানতে পারবেন। বইটা আপনি পাচ্ছেন বর্ণ প্রকাশের স্টল, সোহরাওয়ার্দী উদ্যানে আপনি ঢুকেই, এন্ট্রান্সে ঢুকেই বাঁ দিকে আপনি দোকানটা খেয়াল করলেই পাবেন বর্ণপ্রকাশ। আর বের হতে গেলে মেলা থেকে, মানে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার সময় হাতের ডান দিকে স্টলের নম্বর হচ্ছে 101। সেখানে তথ্য কেন্দ্র আছে, খুঁজে না পেলে প্লিজ আপনি এই তথ্য কেন্দ্রে একটু খবরটা নেবেন। এছাড়া বইটা যদি বাসায় বসে পেতে চান, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। জাস্ট আপনি SMS করবেন এই নম্বরটিতে 16297, এবং আরো একটি নাম্বার রয়েছে 01841115115। ওকে, 01841115115 আপনি SMS করবেন, শুধু বইয়ের নামটা লিখে SMS করবেন। আপনি লিখবেন জীবনের গল্প 4। ওকে, জীবনের গল্প 4। তারপরে এই নম্বরটি থেকে আপনাকে ফোন করা হবে। আর SMS করতে বলার কারণ একটাই, প্রচুর ফোন আসবে নম্বরটিতে, নম্বরটি বিজি থাকবে, আপনি হয়তো বিরক্ত হবেন। এছাড়া একই স্টলে আপনি পাচ্ছেন তালাত মাহমুদের বই শেকল ভাঙার গান। ওকে, তালাত মাহমুদের বই শেকল ভাঙার গান। বই দুটি একই স্টলে পাচ্ছেন এবং একই নম্বরে ফোন করে অথবা SMS করে আপনি বুক করতে পারেন, এবং বইমেলা থেকে তো কিনতে পারবেনই। কোথাও যাবেন না, একটা বিশেষ দিন, বিশেষ একটা ভালোবাসার গল্প আপনি শুনছেন। দুজন মানুষ যে দুজনেই হুইল চেয়ারে তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম কাটিয়ে দিয়েছেন, এবং দুজনের মধ্যে যে গভীর একটা ভালোবাসার সম্পর্ক, একেবারে দেখলে মনে হয় এই মাত্র যেন তারা প্রেমে পড়লেন, একটু আগেই যেন তাদের প্রেমের সম্পর্কটা শুরু হয়েছে। আপনাদের বাকি যে গল্পগুলো রয়েছে, বিয়ে করলেন, তার পরবর্তী অবস্থা এখন পর্যন্ত কেমন আছেন, সব নিয়ে ফিরছি, কোথাও যাবেন না। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে, এবং ব্যাপারটা একটু শেয়ার না করলেই নয়। সবসময় এবিসি স্টুডিও থেকে অনুষ্ঠানটা প্রচারিত হয়, কিন্তু আজকে হচ্ছে সিআরপি স্টুডিও বলবো না, দিস ইজ নট স্টুডিও। আপনার আশেপাশে অনেক সাউন্ড পাচ্ছেন, অনেকটা রিয়েল মনে হচ্ছে জিনিসটা। এমনিতেই রিয়েল, মিথ্যা বলে এখানে কিছু নেই, কিন্তু একেবারে স্টুডিওর এনভায়রনমেন্টের বাইরে গেলে যে ব্যাপারটা ঘটে সেটা পাচ্ছেন। আশেপাশে বাচ্চাদের সাউন্ডও পাচ্ছেন, তারপরে পাখিও ডাকছে, নাইস। কারণ আমি সিআরপিতে, বিকজ অফ আমাদের আজকের এই দুজন অতিথি শারীরিকভাবে সামান্য অসুস্থ, যে কারণে আমি চাইনি ওনারা কষ্ট করে আমার এখানে আসুক, আমি চলে আসছি, দ্যাটস দ্য ফ্যাক্ট। পারভিন এবং সজলের কাছে ফিরছি, কিন্তু তার আগে ফোন নম্বরটা বলে দিই 09613892892। একটু বলছি আরো একবার, মনোযোগ দিয়ে শুনবেন অথবা লিখে রাখতে পারেন আপনি 09613892892। এই নম্বরে ফোন করে আপনি এখানে এসে আপনার গল্পটা বলতে পারবেন। লোবান আপনার সাথে যোগাযোগ করবে। এবং আপনি অলরেডি জানেন যে জীবনের গল্প 4 বইটি বের হয়ে গেছে মার্কেটে পাচ্ছেন, এবং বইমেলাতেও আপনি পাচ্ছেন। স্টল নম্বর 101, সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে হাতের বাম দিকে, এবং বের হতে হাতের ডান দিকে আপনি পাবেন স্টলের নাম্বার 101, এবং নাম হচ্ছে বর্ণপ্রকাশ। আর বইটি আপনি বাসায় বসে কালেক্ট করতে পারবেন। আপনার জন্য দুটো নাম্বার রয়েছে 16297 এবং 01841115115।
115। আবার বলছি 01841115115। এই নাম্বার দুটিতেই যে কোনো একটিতে আপনি এসএমএসও করতে পারেন অথবা ফোনও করতে পারেন। এসএমএস করতে বলার কারণ হচ্ছে নাম্বার দুটি অনেক বিজি থাকবে, হয়তো আপনি কানেকশন নাও পেতে পারেন। জাস্ট আপনি বইয়ের নামটি লিখে এসএমএস করে রাখবেন, সেখান থেকেই ওরা আপনাকে ফোন করবে এবং আপনি যে অ্যাড্রেসে বলবেন সেখানে বইটি পৌঁছে যাবে। ওকে, সজল এবং পারভিন, আবারও বলতে হয় যে আমি বেসিক্যালি আজকে আপনাদের অতিথি এবং এত সুন্দর একটা জায়গা দেখে আমি মুগ্ধ। থ্যাংক ইউ, আপনাদের কর্ডিয়ালিটি, আপনাদের আতিথেয়তা, এভরিথিং নাইস। অনেক সুন্দরভাবে রিসিভ করেছেন। আমাদের পুরো টিমটা আজকে চলে এসেছি সাভার সিআরপিতে, যেখানে আমাদের আজকের অতিথি দুজনের এই অনুষ্ঠানটা আমি রেকর্ড করে নিয়ে যাচ্ছি। সজল এবং পারভিন এত দূরে এসেছেন। তারা দুজনেই কিন্তু, আমি যদি বলি যে তারা ডিসএবিলিটির শিকার, তারা হাঁটতে পারেন না কিন্তু তারা কাজ করছেন। তারা দুজনেই একইভাবে হুইল চেয়ারে বসে তাদের বাকি জীবনটা হয়তো কাটিয়ে দিতে হবে। সৃষ্টিকর্তার ইচ্ছা হলে তারা হয়তো হাঁটতেও পারবেন, সবকিছুই তার হাতে। কিন্তু তারা এখন যেভাবে কাটাচ্ছেন ধরে নিতে হবে এটাই তাদের পুরো জীবন, এটাই তাদের বাকি জীবনটা এভাবে কাটাতে হবে। কিন্তু তারা ভেঙে পড়েননি কখনো, বিকজ অফ ভালোবাসা। আজকের এই দিনটা ভ্যালেন্টাইন্স ডে, আমি নিজেও গর্বিত, ভালো লাগছে যে এরকম একটা গল্প, এরকম একটা ইন্সপায়ারিং লাভ স্টোরি। আমরা হয়তো অনেক লাভ স্টোরি শুনেছি, বা আজকের দিনটাতে হয়তো আমি কোনো বড় সেলিব্রিটি বা এই টাইপের কোনো লাভ স্টোরি আমি প্রচার করতে পারতাম আপনাদের জন্য, কিন্তু না। ভালোবাসার যে শক্তিটা কোথায়, হয়তো তারা হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না পায়ে, কিন্তু তারা ভালোবাসার উপর দাঁড়িয়ে আছেন। এই জিনিসটা দেখাতেই আজকে আমাদের অতিথির কাছে আমার ছুটে আসা, আমার পুরো টিমের ছুটে আসা। তো যেখানে ছিলাম যে আপনারা কিছু গল্প চলে এসছে এলোমেলো ভাবে, হয়তো ওই ধারাবাহিকতাটাও হয়তো আমরা মেনটেন করিনি, কিন্তু আপনারা দুজনেই পজিটিভলি মানুষের জন্য কাজ করেন। আসলে আপনারা কিন্তু সেবাই করছেন, মানুষের একে অপরের জন্য সেবা করছেন, মানুষের জন্য সেবা করছেন, অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে আপনারা জড়িত আছেন। সবই আমরা জানলাম। এখন আমরা জানতে চাই যে বিয়ে করলেন আপনারা দুজনে, একজন 6 তলা থেকে পড়ে গেছেন। জিনিসটা কি ভয়ঙ্কর, আই জাস্ট কান্ট ইমাজিন। এটা আমার পক্ষে সম্ভব না বুঝতে পারা। যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, দে ক্যান ফিল ইট। এবং সজল, আপনি পড়েছেন 5 তলা থেকে, দুষ্টমি করেছেন আপনি একটু আগে। ব্যাপারটা উনি আমার সিনিয়র, উনি আপনার সিনিয়র, কারণ উনি একতলা দুর্ঘটনার দিক দিয়ে দুর্ঘটনার দিক দিয়ে একতলা বেশি উপর থেকে পড়েছে। মানে দেখুন, ভালোবাসা মানুষকে এত বড় দুঃখ বা এত বড় না পাওয়া বা এত বড় হারিয়ে ফেলা জীবনের, সেই অংশটাও কিন্তু তারা এতই ভালোবাসেন একে অপরকে, যে ভালোবাসাটা এটাকে একটা অন্যভাবে রিসিভ করছেন। থ্যাঙ্কস গড যে আপনারা আসলে আনন্দে আছেন, ভালো আছেন। আপনারা আপনাদের এই ভালোবাসার এই জীবনে প্রবেশ, একাত্ম হয়ে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করার যে ব্যাপারটা, মানে বিয়েটা কিভাবে হলো একটু যদি শেয়ার করতেন। আমি আপনাকে তো অনেক বাধা, আমি আপনাকে আগেই বলেছি যে আমরা কনভারসেশন করতাম মোবাইলে। তখন আমার খুব লানলি লাগতো যে আমি একা একা থাকতাম, তো আমার আসলে খুব একা লাগতো। কথা বলার একটা লোক দরকার, একটা সঙ্গী দরকার, যে আমার পাশে থাকবে, যে আমার সবকিছু, আমার ভাবগুলোকে আমি তার সঙ্গে শেয়ার করতে পারবো। তো পারভিনকে একদিন আমি নক করলাম যে পারভিন, তোমারও কি এরকম মনে হয় যে তোমার একটা সঙ্গী দরকার? তখন আমি করিনি, ও করছে। তখন আমি অ্যাপ্লাই করেছি, তখন আমাকে ইন্টারভিউ ডাকেনি। সো পারভিন বলল আমারও একটা মনে হয় যে আমার একটা সঙ্গী দরকার। তো আমি কি চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। তো ও একটু ভয় পাচ্ছে, নার্ভাস ফিল করতেছে, তোমার ফ্যামিলি নিবে কিনা। না, অবশ্যই নিবে, চলো আমরা ডেট ফিক্স করি। আর তোমার চোখের সামনে তো আছে এরকম ছেলে মেয়ে তো আছে যে তুমি দেখতেছো যে তারা হুইল চেয়ার পারসন বিয়ে করছে, তা আমরা পারবো না কেন? আর তখন আমরা মোটামুটি দুজনেই কাজ করতে পারি, যেমন ঘরের যে কাজগুলা, ও যেমন সুন্দর রান্নাবান্না করতে পারে। আমি একবার অসুস্থ ছিলাম, ও এসে আমার ঘরটা সুন্দর করে গুছাই দিচ্ছে। গুছানোটা এত সুন্দর, ও জামা কাপড়গুলো এমন সুন্দর করে ভাঁজ করে, যেটার মধ্যে আমি আসলে এটা সত্যিকারের ভালোবাসাটা পাই। যে দেখা যায় যে জামাটা এমন সুন্দর করে ভাঁজ করা, যে যদি আমি আয়রন করতে দিলেও এত সুন্দর করে ভাঁজ করে না। আপনি একটা কি ব্যাপার তুলে আনলেন, নিজেও হয়তো জানেন না যে কাপড় ভাঁজ করার মধ্যেও যে ভালোবাসা থাকতে পারে, মানে নাইস। তারপরে আমার কি জ্বর হলো, ও আমাকে এত সুন্দর করে গাটা মুছে দিল। আমি একটা ইমাজিন, আমি চিন্তা করলাম ওর কি সুস্থ একটা মেয়ে নাকি অসুস্থ, আমি ধরতেই পারিনি, যে ও আমাকে সুন্দর শোয়া অবস্থায় ও চেয়ারে বসে বসে আমার পুরো গাটা মুছে দিল। আমার জ্বরটা ও সেদিনই ভালো হয়ে গেল। সো আমি সেদিন রাতেই পারভিনকে আমি প্রস্তাব দিলাম যে পারভিন চলো আমরা বিয়ে করে ফেলি। যা আবার হবে, আমরা যদি একটা রুম ভাড়া নিই তো আমরা পারবো, অ্যাক্সেসিবল একটা রুম ভাড়া নিবো, যেটাতে টয়লেটে আমাদের গায়ে ঢুকবে। সো পারভিন বলল ঠিক আছে, আমাকে কালকে পর্যন্ত সময় দাও।
তারপর পারভিন আমাকে পরের দিনই জানাল হ্যাঁ করবো। আচ্ছা, পরের দিন পর্যন্ত সময় নিলেন। প্রেম তো ততদিনে 1 বছর করে ফেলেছেন, তাই না? 1 বছরের উপরেই। 1 বছরের উপরে। প্রেম করাকালীন সময় কি প্ল্যান ছিল, কি মানে ফিউচার প্ল্যান কি ছিল? সজল একটা বন্ধু ছিল জলক, তো আমাদের দুইজনের পাম দিত, সজল থেকে একবার টাকা খাইতো আমার থেকে। একদিন তো সে আমাদের উৎসাহ দিত সবসময়, যে সবসময় বলতো মানুষ বাঁচবে কয়দিন, বিয়ে করে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একদিকে খুব ফিলোসফিক্যাল একটা কথা, একদিকে খুবই প্র্যাকটিক্যাল, যে লাইফে কতদিন মানুষ বাঁচবে, এর মধ্যে মেইন অ্যাচিভমেন্ট হওয়া উচিত কিন্তু হ্যাপিনেস, যার সাথে থেকে বা যার সাথে। সেটাই আমারও সেটাই কথা, যে আমি যার সঙ্গে থেকে আমি একটু সুখ পাবো, যার সঙ্গে থেকে আমি আমার একটা ভরসা পাবো, যার সঙ্গে থেকে আমি আমার আবেগটাকে শেয়ার করতে পারবো, তার সঙ্গে যদি আমি না থাকতে পারি, অন্য একজন মানুষের সাথে থাকলে আমরা একসাথে কিভাবে থাকবো, কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। আর পারভিনের সঙ্গে আমার খুব বনতো, যে ও আমার কথাগুলো শুনতো, নিজে একজন আরেকজনকে বোঝায়, আবার আমি ওকে বুঝতাম, এই জন্য ও আমাকে রেসপন্স করলো, ওকে আমার ডাকে সাড়া দিল। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে মানে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে কোনো বিষয় না, আসলে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে এক প্রকার সবকিছু হয়ে গেল। তারপরে হচ্ছে সোশ্যালিটি মেনটেন করে বিয়ে করা বা কিছু। পারভিনের সেবা পেয়ে আপনি মোটামুটি মুগ্ধ, তো তারপর আপনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন পারভিন, তারপরে কি হলো? তারপরে ঝলক ভাই রাজি হলেন পরের দিন? হ্যাঁ, রাজি হলেন। ঝলক ভাই বললো যে পারভিন এরকম এরকম, এখন তো খুশি কারণ তোমাদের এরকম বিয়ে হবে, তাহলে আমার কিছু খাও। তারপরে পরের দিনে আমাদের 6 নভেম্বরে আমাদের বিয়ে হয়, যেরকম কালকে ঈদ, আজকে মানে চাঁদরাত্রি দিন বিয়েটা হয়। আমি বুঝলাম, কিন্তু ফ্যামিলির কি কি কন্ডিশন ছিল? কেউ জানতো না, আমার ফ্যামিলি থেকে কেউ জানতো না, সজলের ফ্যামিলি থেকে। আমি বলেছিলাম যে ফ্যামিলিকে আমি জানানোর দরকার নেই ব্যাপারটা, পরে আমার ফ্রেন্ড ঝলকে বললো যে এখন জানানোর দরকার নেই, পরে জানা। কারণ আমার ফ্যামিলি চাইছিল যে একটা গরিব একটা মেয়েকে বিয়ে করাবো, যে ওকে দেখে রাখতে পারবে। তো এটা আমার কাছে কেমন যেন একটা মনে হলো ভর্সনা লাগলো, যে ওনারা আমাকে একটা যে কিওর করার জন্য এই ব্যবস্থাটা তৈরি করেছিল। তখন আমাদের সিআরপিতে অনেক মানুষের বলি যে আগামীকালকে আমাদের বিয়ে, কেউ আমাদের পাশে ছিল না। ঈদ তো সবাই বলে কি আমরা ঈদে বাড়ি যাব, এটা সেটা। সিস্টার অনেকের ভয় পাচ্ছে যে পারভিনের সাথে তো বিদেশিদের সাথে ভালো সম্পর্ক, যদি সমস্যা হয় কোনো ঝামেলার ভিতরে পড়ি, এই জন্য কেউ আসেনি। তারপর কি করবো, নিজেরটা নিজে গোসল করছি, অনেক কষ্ট করে একটা শাড়ি পরছি। সজল অনেক জনরে বলছে যে ভাই একটু আরে মার্কেটে নিয়ে যান, একটা নতুন শাড়ি নিয়ে আসেন। অনেক এরকম করতে তো 50 জনের হাতে পায়ে ধরছে, বলে কি না কালকা ঈদ, আজকে চাঁদাতে, এখন তো হুইল চেয়ার নিয়ে যাওয়া যাবে না, অনেক সমস্যা। অনেক জনে বলছে। তারপর কি করবো, আমাকে সজল আমার অনেক স্বপ্ন ছিল, ছোট থাকতে আমি অনেক স্বপ্ন দেখতাম। আমার মা যেমন প্রতিবেশীদের বিয়ে হলে কান্না করতাম, মা আমার কবে বিয়ে দেবো বলো বলো। মা বলে কি পরশু দিন তোর বিয়ে দেবো। তারপর বলতাম মা কয় ডেক পোলাও হবে, কয় ডেক মুরগির মাংস হবে, এরকম বলতাম, অনেক কান্না করতাম। আমাকে সজল আমার অনেক শখ, গায়ে হলুদ দেওয়া, তারপরে এরকম। তারপর অনেক জনে বলছে ভাই ওর জন্য একটা শাড়ি নিয়ে আসেন, কিন্তু কোথাও পাই না, কি করবো। তারপর পুরান শাড়ি পইরা তো গেটে আসি, সবাই আমার দিকে তাকায় থাকে, কেউ আমার পাশে ছিল না। কিন্তু সজলের একটা বন্ধু ছিল সোহাগ, অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক কষ্ট করছে। তারপরে আমাদের বিয়ে হয়ে আমাদের ফ্যামিলি থেকেও কেউ জানতো না, সজলদের ফ্যামিলি নিজেরা আপাতত বিয়েটা করে ফেললেন, তাই তো? তারপরে সজল যেখানে থাকে একটা থেরাপি সেন্টার আছে বড়, ওইখানে 20 জন মানুষ ছিল। তারপর সজলে এরকম বিরিয়ানি নিয়ে আসছে, 40টা প্যাকেট হয়েছে যে সবাই খাবে। তারপরে আমার একজন বস ছিল, তার অনেক অনুরোধ করেছে দাদা আপনি থাকেন, আপনি থাকলে একটু ভরসা পাবো। সে তো অনেক ব্যস্ত, এত ব্যস্ত মনে কি মন্ত্রীর মতন ব্যস্ত। সে একটু পরে পরে কানে এসে বলে পারবিন কখন বিয়ে শুরু হবে, কখন বিয়ে শুরু হবে। আমি কি সজল তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করো না। এখন সব লোকজন হাসতেছে, কাইয়া বউ এটা কি বললো, তাড়াতাড়ি বলে বিয়ের কাজটা ঝামেলা শেষ করতে। দেন তারপরে ওই আমার বন্ধু ছিল সোহাগ, ও আমাদের ডিজেবল, ও এখন অনলাইনে কাজ করে। আচ্ছা, ওর বোনরা আমাদের খুব সাহায্য করে। তারপরে ওর একটা ভাই ছিল কামাল ভাই, মিরপুর ওর এলাকার, উনিও ডিজেবল ছিল। মানে সব ডিজেবল আমার জন্য আগে আসছে। তারা আমার বাসঘরের জন্য ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজাই দিচ্ছে। তখন তো আপনি এখানে কাজ প্রফেশনালি কাজ শুরু করিনি তখন? আচ্ছা, তখন আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু হয়নি। আমাকে কনফিডেন্টটা কি কাজ করতো, যে ভালোবাসাটুকু কনফিডেন্ট, যা হোক আমি যেটা বলছি, প্রকৃতি, প্রত্যেকটা মানুষ এক একটা প্রকৃতি, কোনো বাধা মানা যাবে না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তো একদম সেটাই, যে আমি বিয়ে করবো করে ফেলবো, তাই বললাম, এমন তাই করছিলাম। আমার ফ্রেন্ডের বোনরা আমার জন্য বাসঘর করলো, ও থেরাপিতে না থেকে আমার সঙ্গে থাকলো, আমার এইভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। তো তারপরে ফ্যামিলি জানলো যখন পরে, তারপরে কি ব্যাপার ছিল? 2
বছর আমাদের এরকম চুপে চুপে ছিল, কিন্তু আমার ফ্যামিলি আসছে। সজলের একটা মামা ছিল, আমি বলি কি সজল তুমি তো বাসা থাকো, টিউশনে করো, একা কি করবো, আমার টিভিটা নিয়ে আসো। সে 2 দিন পর পরে টিভি গুজাইতাম, গাটি গুজাইতাম যে সজলের বাড়ি থেকে কেউ আসবে যদি শুনে ফেলে। আমার প্রশ্ন করতো যে তোমাকে তো টিভি দিইনি, তুমি টিভি পেলে কোথায়? এরকম করে লুকায় রাখতাম, একবার টিভি নিতাম আবার নিয়ে আসতাম, এরকম ছিল। তারপরে সজলে আস্তে আস্তে দুজনে কি তখন ঘর বাড়ানোর বাইরেই থাকতেন না? আমি থাকতাম ঘর, ও আসতো, তো ভিতরে থাকতো, এখান থেকে আসতো। অনেক কষ্ট ছিল, এরকম দিন গেছে আমাদের আসা যাওয়া কষ্ট ছিল। একদিন আমি কি বলে রাস্তার এখান থেকে উল্টে যাচ্ছিলাম, তারপরে লোকজন অনেক কষ্ট হইতো, আর আমি তো সজলটা দেখার জন্য পাগল ছিলাম যে কিরকম ছিল, যে আমার দেন খেন সব মায়া মমতা সব কিরকম যে ছিল, মানে এইটা আমার একটা মনে হয় দুনিয়াতে একটা মানুষ। আমাদের বাসায় রান্না করতাম, ওর জন্য অফিসে খাবার পাঠাইতাম। এই জিনিসটা আরো ভালো লাগছে ভাইয়া, যেটা সজল কি করতো, ঠিক 1টা বাজে এত সুন্দর করে খাবারটা সাজাতো যে সবাই তাকায় থাকতো, দেখ এত কষ্ট করে বাটিটা নিয়ে আসছে, আর খাবারটা দেখলে তো পেটটা ভরে যায়, কি সুন্দর করে। তখন আমার এইগুলো বেশি মনে পড়তো। খাবারটা বড় ব্যাপার না, পরিবেশনটা হচ্ছে বড় ব্যাপার। আমি খাবারটা খুব সুন্দর করে সাজাতাম, দেখা যাচ্ছে একটা কাঁচামরিচ দিল, কাঁচামরিচটা এমন ভাবে রাখতাম দেখতে খুব সুন্দর লাগতো। তারপর রুমটা মানে মাছটা রাখলে ওইভাবে রাখতাম যেন দেখতে সুন্দর লাগে। পুরার সঙ্গে সঙ্গে আপনার একটা ভক্তি এসে পড়বে যে খাওয়াটা খাওয়া যায়, আপনার মনোমুগ্ধকর, দেখলে আপনার ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস অন্যান্য ডিজেবলদের পার্সন থেকে আমার ওয়াইফ বলে বলছি না, পারভিন সবকিছু খুব সুন্দর করে গুছায় রাখে। ইভেন প্রত্যেকটা জিনিসের মধ্যে ওর ছোঁয়াটা এত সুন্দর, বিছানা থেকে শুরু করে ঘরের ফ্লোর খুব গুছানো, এবং প্রত্যেকটা প্লেট টেট কোথায় কোথায় থাকবে, এটা তো আমি দেখি না, ও দেখে। মানে ব্যাপারটা থাকে না যে বিয়ে শাদী সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। দুটো মানুষই আপনারা মনে হয় দুজনের জন্যই তৈরি, আপনাদের সবকিছু দেখে শুনে আমার মনে হচ্ছে। তারপরে ভাই আরেকটা কথা, যখন সজল আমরা রোমিও জুলিয়েটের নাটক করি, প্রথম আমরা অনেকজন লোকজন ছিলাম, মনে হয় 100-150 জন সিলেক্ট করতে করতে লাস্টে আমি বাদ হয়ে গেছি। তারপর 3 দিন মনে হয় কি 3টা বছর আমার ভালোই লাগে না, যেখানে যাওয়া শান্তি লাগে, শুধু কান্না করি। তারপর যে একদিন এত কান্না করছি, কোরআন শরীফ পড়ছি যে বলছে আল্লাহ। পরে ওর সিলেকশনটা আসলে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের তো ডিরেক্টর ছিল জেনি সিউলি, ইংল্যান্ডের গ্রে থিয়েটারে, তো ওকে সিলেকশন থেকে বাদ দিয়ে দিয়েছিল। পরে উনি আবার ওকে নিয়েছে লেডি ক্যাপুলেট হিসাবে, ওটাকে পরে জয়েন করে। আমাদের সিএপি থেকে অনেকজন আমরা গেছিলাম, তা আমরা 3 জন সিলেক্ট হয়েছি। আমি ওই যে মুক্তা যার সঙ্গে পড়ছিলাম, আমি ও 3 জন নির্বাচিত হই। তারপরে আমাদেরকে তারা কন্টিনিউ করে, পারভিনকে তার 1 সপ্তাহ পর নিয়ে আসে। এটা কি বিয়ের পরে? এটা বিয়ের পরে, যার জন্য ও অনেক কান্না করতে শুরু করছে যে আমার স্বামী মনে চলে গেল। আমি কি এতই ভালোবাসে মেয়েটা, আমি জাস্ট ফিল করছি কান্না করছে মেয়েটা এখনো। এখন এর মধ্যে ভালোবাসা, ওর মধ্যে এখন এটা আছে, কোন মেয়ের সঙ্গে যদি হাসি খুশি কথা বলি, আর কথা বলতে কিন্তু হাসতে হবে, কারোর সঙ্গে মুখ গোমড়া করে কথা বলা যায়? ও এটা সিরিয়াস হবে, তুমি কেন হাসো ওর সঙ্গে কথা বলছো? মাই গুডনেস, সজল অনেক লাকি আপনি, একই সাথে পারভিনও। ওকে, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিয়ে এরপরে আবার ফিরবো ফ্যামিলিতে জানাজানি হওয়ার পরে কি হলো সেই ব্যাপারগুলো নিয়ে, এবং এখন কি অবস্থায় আছেন আপনারা, উপার্জনের উপায় আছে, সবকিছু নিয়ে ফিরে আসছি একটু পরে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আরজে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। এবং শেষবারের মতো সবাইকে আরো একবার ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, লোবানের পক্ষ থেকে, পুরো এবিসি রেডিওর পক্ষ থেকে। কথা না বাড়াই চলে যাচ্ছি অতিথির কাছে। পারভিন কিছু বলতে চাচ্ছিলেন যে নাটকের ওই সিলেকশনের ব্যাপারটা, প্লিজ একটু। যখন আমি বাদ হয়ে যাই, তখন এরকম সজলে 3 দিন ছিল না, আমার খুব কষ্ট হতো, অনেক কান্নাকাটি করতাম। তারপর একদিন কোরআন শরীফ খুলে অনেক কোরআন শরীফ পড়ছি, আর খুব কান্না করছি যে আল্লাহ যতদিন আছে এই দুনিয়াতে আমি যে সজলের পাশাপাশি থাকতে পারি। তখন মনে হয় কি সাথে সাথে আল্লাহ আমার চোখের পানিটা আল্লাহ ধরে পৌঁছে গেছে। তারপরে আমি সিলেক্ট হয়েছি। সজল বলে কি পারবিন, এরকম তোমার জেনে তোমার নিবে। মনে হয় যে আমার এত খুশি লাগছে। এই যে আপনি একটা ব্যাপার থাকে না যে তুমি বিশ্বাস করে যদি জিনিসটা চাও না তুমি কিন্তু পাবা। আপনি যে ভালোবাসা তো আসে কি সৃষ্টিকর্তার কাছ থেকে আসে, সেই ভালোবাসাটা আপনার যে পিওর,
আজকে আপনাদের গল্পটা যে আমি প্রচার করতে পারছি, এটাও বোধহয় ওনার ইশারাতে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনার মধ্যে যে গভীর ভালোবাসা, সেই ভালোবাসাটাই কিন্তু আপনাকে এই যে এই 3 দিন দূরে থাকার কষ্ট সেটা এক মুহূর্তেই ঘুচিয়ে দিল। সেটা পরে আপনি সিলেক্টেড হলেন। হ্যাঁ, আল্লাহর রহমতে তখন সিলেক্ট হই। যাই হোক, বিয়ে করতে করেই ফেললেন। তারপরে হয় না যে ফ্যামিলিতে সবসময় মনে করে সন্তানরা মানে প্রিম্যাচিউর, ওরা অ্যামেচার, ওরা লাইফ সম্পর্কে কি জানে, ওরা প্রেম করে না, প্রেম করা যাবে না। এটা হয়তো বাবা মা হলে আমাদেরও একটা পর্যায়ে গিয়ে মনে হবে, হয়তো আই এম নট শিওর। তখন ফ্যামিলিতে কি কোনো ঝামেলা করবে? 1.5 বছর চলে গেছে। তারপর সজল বলে যে পারবিন, এরকম আমার বাবা মা আসবে, যে বিয়ের কথা বলিনি। তারপর না সেই আবার নিজের থেকে আবার রাত্রে বলতেছে, না পারবিন আমি বলে দিয়েছি যে আমি এরকম বিয়ে হয়েছে আমার। তারপর আমার শ্বশুর আর আসেনি, আমার শাশুড়ি আর আমার ননদ। সজলে তো সে সকালে উঠছে, আজানের সময় উঠে নামাজ পড়ছে, কোরআন পড়ছে, আমার দোয়া পড়ে দিছে যে আমার বউটার পছন্দ করে অনেক। তারপর আমি অনেক দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমার যে পছন্দ করে। এখন দেখি যখন বাস্তবে আমার শাশুড়ি ননদ আসছে গাড়িতে, তার এত সুন্দর, আমি তো লুকাইতেছি কোথায় যাব। এই যে খুবই আমার ননদ অনেক সুন্দর, আমার শাশুড়িও খুব সুন্দর। আমি আল্লাহ আমার কি কখনো মানবে দেখে আমার জড়ায় ধরছে আমার শাশুড়ি আর ননদ। গলায় একটা হার পরায় দেয় আর আমার হাতে কিছু টাকা দেয়। আমি কখনো কল্পনা করিনি, স্বপ্নেও ভাবিনি এরকম একটা স্বামী পাবো। সত্যি আমার স্বপ্নের মতন। এখন আমার মা আগে আমার কাছে আসতো না, আর এখন আমার স্বামী আমার পায়। এখন আমার মা আমার সব সময় আমার পাশে থাকে, যে যতটুকু মা বুড়া মানুষ, আমরা ঘরটা পরিষ্কার, আমিও যতটুকু পারি রান্না বাড়া এরকম করি। মানে আমরা দুজন কাজগুলো ভাগ করে নিয়েছি, যেমন রান্না বান্না, তারপর ঘর ঝাড় দেওয়াটা, বিছানাটা গুছানোটা, এগুলোর দায়িত্ব। আর আমার হচ্ছে কাপড় চোপড় ধোয়া, টয়লেট ধোয়া, ঠিক আছে, কঠিন কাজগুলো আমার দিয়েছে। মানে আপনি কি তখন ফ্যামিলি জানলো কত 1.5-2 বছর পরে জানলো? এরকমই হবে। তো তখন ফ্যামিলির কোনো অবজেকশন ছিল না। এই যে আমি একটা কথা আবার মেনশন করতে চাই যে সৃষ্টিকর্তা আপনাকে হয়তো হাঁটার শক্তিটা হয়তো কেড়ে নিয়েছেন, কিন্তু এই যে এত সুখ আপনার জীবনে এরকম একটা, সেটা আমি আমার আম্মাকে বলেছিলাম যে আম্মা তুমি আমাকে সুস্থ মেয়ে দিতা, কিন্তু আমার সঙ্গে তো বলতো না, আমাদের কদিন পর চলে যেত, আমি সুখী থাকতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, দেখি তোর বউটাকে, তারপরে দেখি কি করা যায়। আমাকে আগে থেকে আমি কেঁদে কেঁদে বললাম, যার ফলে মা আরো একটা মানে ইমোশনাল হয়ে পড়লো। আর পারভিনের ফ্যামিলিতে কোনো ঝামেলা ছিল না? এরা তো খুব খুশি, সবার কাছে গল্প দেয় যে সেই রকম ছেলে। আমার ছোট বোন আছে একটা, আমাকে আমি খুব অনেক পছন্দ করি। ও আমার বোনটা আমাকে অনেক হেল্প করে, সব দিক দিয়ে আমাকে সাহায্য করে, আমাকেও করে, পারভিনকেও করে। ইভেন যে আমরা অনেক সময় তো আপনি জানেন ঢাকা শহরের অনেক অবস্থা আছে যে মার্কেটে আমরা প্রবেশ করতে পারি না, কিনতে ইচ্ছা করলেও সেটা কিনে দেয়, বা আমরা অনলাইন শপিং ছাড়া যে সব অন্য শপিং গুলো আছে সেগুলো আমরা এইভাবে করে থাকি। আমার চয়েসটা সবাই পছন্দ হতো না, কিন্তু আমার ননদ এরকম, যেটা আমি মনে মনে কল্পনা করি, এরকম যদি একটা 3 পিস হইতো ভালো হইতো, এরকম একটা মেকআপ হইতো, সেইটাই আমি অবাক হয়ে যাই, কি আমার মনের কথাটা কিভাবে। সিআরপিতে সবার কাছে গল্প দিয়ে আমার শাশুড়ি ননদ, আমি এই জগতে এরকম দেখি না। আমার শাশুড়ি এত ভালো, যখন বলি আম্মা কি করেন, তোমার জন্য চাল বাছতেছি, তোমার জন্য এটা রেডি করতেছি, এটা তো শুনে শান্তি। তোরা দুজন কামাইতে করছিস, তো পাশাপাশি তোদেরকে যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা যতটুকু পারি করবো। সবসময় তো আমরা পাশে থাকতে পারবো না, যতটুকু সময় পারি পাশে থাকবো। সো আপনারা আপনার দোয়া করবেন যেন আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকতে পারি। পারবিন আমার সমস্যাটা খুব ভালো মতো বুঝতে পারে, যেহেতু আমরা দুজন স্পাইনাল কর্ড ইনজুরি, আমাদের বোল ব্লাডার আমাদের ঠিক নাই, আমরা একটা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আমরা এটা ঠিক রাখছি। যেমন আমি আপনাকে বলতে লজ্জা নেই, আমরা কখন ইউরিন প্রস্রাব করবো, কখন পায়খানা করবো, এই জিনিসগুলো আমরা একটা মেনটেন করে ফেলছি। এটা এখানে সিআরপি থেকে আমরা এই জিনিসটা শিখতে পেরেছি। সারা বিশ্বের মধ্যে সিআরপিটাকে মূল্যায়ন করে এই কারণে, খাওয়া দাওয়া, টয়লেট, গোছল, বিছানা গুছানো সবকিছু এখানে শিক্ষা দেওয়া হয়। সো আমরা কারো কাছে নির্ভরশীল না হতে হয়। যাদের হাত ভালো, ইনশাল্লাহ আমি মনে করি তারা যে কোনো কাজে করতে পারবে। যাদের হাত ভালো না, তাদের জন্য ওইখানে ব্যবস্থা আছে যে আপনি পুনর্বাসিত হয়ে আপনার বাসায় যেন কিছু করে চলতে পারেন, স্বাচ্ছন্দ্যতা আনতে পারেন, সেই ব্যবস্থাটা আমাদের এখানে আছে। কিন্তু আপনাদের এখন কি অবস্থা? মানে এখন আমরা দুজনে বললাম না, আমি তো আপনাকে আগে বললাম, আমরা দুজন শেয়ার করে নিয়ে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের উন্নতিটা হচ্ছে, যেমন আমার একটু মাঝে মাঝে অনেকক্ষণ বসে বসে কাজ করি, তো আমার কোমরটা অনেক সময় পেইন করে। যদি আমাদের একটু লিভ দেওয়ার নিয়ম, আমরা লিভ দিই 20 মিনিট পর পর, কিন্তু ওই সারা পর ক্লান্তি হওয়ার পর একটু ব্যথা একটু উঠে, তখন পারবিন আমাকে চেষ্টা করে একটু মেসেজ করে দেওয়া রাতেবেলায়। খুব এটা আমার খুব ভালো লাগে, ও আসলে খুব সুন্দর করে মেসেজ করে দেয় আমাকে, পিঠটা একটু ডলে দেয়, ঘাটটা একটু ডলে দেয়। আমিও চেষ্টা করি ওর জন্য ব্যথা উঠে তখন ওকে মেসেজ করে দিই। আমি তো বললাম না একটু আগে যে আমরা দুজনের
একটা আয়না হয়ে গেছি বলতে গেলে। ও আমার জিনিসটা বুঝে, আমি ওর জিনিসটা বুঝি। এক্স্যাক্টলি, দিস ইজ লাভ। ঠিক আছে, এখন এই ভালোবাসার জন্যই আজকে আমরা তো কাছে আসতে পারলাম। আমরা চাই যে আমাদের এই ভালোবাসাটা মৃত্যুর আগ পর্যন্ত থাকুক এবং মৃত্যুর পরবর্তী পর্যন্ত থাকুক। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পরেও ওকে যেন দেয়। আমি সেই দোয়াই করি আমার পুরো টিমের পক্ষ থেকে, এবিসি রেডিওর পক্ষ থেকে এবং এতগুলো লিসনার। আমি আশা করব সবাই দোয়া করবেন, কারণ ভালোবাসার জয় হোক। দ্য অনলি ফ্যাক্ট ইজ, ভালোবাসা স্ট্রং হলে, ভালোবাসা যদি একসাথে থাকে, দুটো ভালোবাসা, দুটো হৃদয়, পৃথিবীর কোনো কিছু তাদের ঠেকাতে পারে না। যেমন আজকের এই নিদর্শন সজল এবং পারভিনকে পারেনি। আর একটা ব্যাপার মেনশনেবল, যে সিআরপি, এটা কিন্তু একটা ভালোবাসার নিদর্শন হতে পারে। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সিম্বল অফ লাভ। এটা প্লেস, একটা স্থান, এমন একটা স্থান যেটা কিন্তু এতগুলো মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। এই যে আপনারা দুজন, হয়তো লাইফটা অন্যরকম হয়ে যেতে পারতো, ইভেন আপনাদের পরিচয়টাও হয়তো হতো না এই সিআরপি না থাকলে। থ্যাঙ্কস এন্ড গ্রেটফুল টু দিস নাইস, উই আর ভেরি গ্রেটফুল টু সিআরপি। তো আজকের এই ভালোবাসা দিবসে বিদায় নিচ্ছি। অনেক ভালো একটা গল্প আমরা শোনাতে পারলাম।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Exclusively on FusionBD.com.